কর্মকর্তারা আপনাদের সাথে আপনার কি মানে ব্যক্তিগতভাবে জানা শোনা? আমি যখন ব্রিগেড কমান্ডার তখন আমার G2 ইন্টেলিজেন্স ছিল, মানে সুতরাং দুজনকে তো আমি খুব ভালো করে চিনি। কেমন কর্মকর্তা বা কেমন তাদের ব্যক্তিত্ব চরিত্র? 250 জনের গুমের ঘটনাটা নিশ্চিত হতে পেরেছে, কে কোথায় কিভাবে করেছে। এই 250টা মামলার মধ্যে কতজন ইনভলভ হতে পারে, ইটস এ হিউজ। কেমন ঘটনাগুলো, কেমন সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা পেয়ে হয়েছে নাকি ব্যক্তিগতভাবে তারা নিজস্ব স্বার্থে করেছে? এটা একটা, আমার মনে হয় কি এটা একটা কম্বিনেশন। সেনাবাহিনীর বাকি কর্মকর্তাদের মধ্যে কি এটার বিষয়ে জানাশোনা ছিল না যে এরকম ঘটনা হচ্ছে বা কারা কারা করছে? এই 15 জনকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদের স্ট্যাটাসটা কি? তারা হয়তো বা জাস্ট স্টেইং ইন দ্য মেস। পুলিশ কি তাহলে এখন তারা গ্রেপ্তার করতে পারবে? একজন তিনি লাপাত্তা। অফিসারদের শ্রেণীতে আমরা কখনোই দেখি নাই। অফিসারকে আমি চিনি, এখন হি ইজ এ সার্ভিং মেজর জেনারেল। ওনাকে পোস্টিং করা হয়েছিল DGFI এর ডিজির PS হিসাবে। হি সিম্পলি ওয়েন্ট টু হিজ বস অ্যান্ড সেড, I don't want to work here anymore. সিভিলিয়ান প্রফেশনাল স্নাইপার তারা কপালের মাঝ বরাবর আর কি লক্ষ্য করে গুলি করেছে। পুলিশের যে বিভিন্ন রকম ইউনিট তারা করেছে, CCTV করেছে, SWAT টিম করেছে, তাদের হাতে যে অস্ত্র আছে ওগুলি সামরিক বাহিনীর কাছেও নাই। হ্যাঁ, কিন্তু সেটা তো আছে, সেটি তো তিনি বলছেন যে পুলিশের হাতে এটা ছিল, পুলিশের বাইরে সিভিলিয়ানদের হাতেও ছিল। না, পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে, ওই জ্যাকেট খুলে ফেললে কিন্তু সে পুলিশ না, নোবডি নোজ। পুলিশের হাতে কিন্তু স্নাইপার দেওয়া আছে, BDR এর কাছে স্নাইপার দেওয়া আছে। এই যে কারা এই সিভিলিয়ান স্নাইপার হাতে বা প্রফেশনাল, তারা এটা কি বের করার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করলো না? বাংলাদেশে তো কোনো ঘটনার কেউ বের করতে চায় না, কারণ বের করলে তো কিছু খুঁড়তে সাপ বের হয়ে যাবে। এই জন্য গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, যেখানে 25 জনই বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা, যার মধ্যে সেনা হেফাজতে আছেন 15 জন, একজন লাপাত্তা, বাকিরা পলাতক। একজন চাকুরিরত মেজর জেনারেল কিভাবে হলেন লাপাত্তা? যারা সেনা হেফাজতে তারা কি গ্রেফতার আছেন? এরপর কি হবে তাদের সাথে? এই সময় এসে কেন ক্যান্টনমেন্টের ভেতরে বানানো হলো সাবজেল? গুজব ছিল সেনা কু। পুরো ঘটনায় মোরাল ডাউন হওয়া সেনাবাহিনীতে কি সামনে কু আসন্ন? চাপে থাকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা কেমন আর সামনে কেমন হবে? এসব নিয়ে আলোচনা। জেনারেল ATM জিয়াউল হাসান, আপনাকে স্বাগত জানাতে আমার আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরু করব যে মানে আসলে মূল প্রসঙ্গটা হচ্ছে এই যে গুম এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মোট 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তার মধ্যে 25 জনই বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা। একটু সামারি করছি আর কি, যে বিষয়টা নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা জানছি যে 15 জন এখন কর্মরত সেনাবাহিনীতে, একজন LPR-এ আছেন, আর বাকিরা অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এটি আমরা মেজর জেনারেল হাকিমুজ্জামানের কাছ থেকে জানলাম। এবং এই 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আমি আসলে প্রথমে একটু জানতে চাই, একটা করে প্রশ্ন ছোট ছোট করে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে এই 15 জনকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদের স্ট্যাটাসটা কি? না, এটা গ্রেপ্তার বলে না। সাধারণত অফিসারদেরকে যখন এরকম ভাবে সেনাবাহিনীতে একটা শব্দ ইউজ করা হয়, সেটা অ্যাটাচমেন্ট। হ্যাঁ, তো অ্যাটাচমেন্ট মানে আপনি প্যারেন্ট যে অর্গানাইজেশনটা, সেখান থেকে আপনি অন্য আর একটা অর্গানাইজেশনে যখন আসেন, এক জায়গা থেকে আরেক মুভ করেন, সেখানে এসে আপনি কার ম্যান পাওয়ার অর্গানাইজেশনে আপনি থাকবেন সেটা ডিকটেট করে, এটাকে বলে অ্যাটাচমেন্ট। সেজন্য এই সমস্ত অফিসাররা সাধারণত এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, যেটা শৃঙ্খলাজনিত ঘটনা, এটা তো একটা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে এটা ICT কোর্ট এটা জানিয়েছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সে উত্থাপিত হওয়ার প্রেক্ষিতে তাদের যথেষ্ট প্রমাণ আছে তাদের কাছে। এবং এই অ্যাকচুয়ালি ICT মামলার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এরা কিন্তু এই ঘটনাটার প্রথমে একটা গত 1 বছর ধরে কিন্তু একটু তদন্ত করেছে। তারা তদন্ত করে যখন তারা নিশ্চিত হয়েছে যে এই অফিসারগুলি এই ধরনের অপরাধের সাথে যুক্ত, তখন তাদেরকে কিন্তু জানিয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এবং 22 তারিখের মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে। তো আদালতে হাজির করার ব্যাপারটা হলো ইন্ডিভিজুয়াল ব্যাপার, বিকজ এই ওয়ারেন্টটা তো একজনের প্রতিটা আলাদা মানুষের নামে হয়েছে।
সুতরাং সে চাইলে যেতে পারতো, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত তারা তো সরাসরি চলে যাবে কোর্টে, তাদের তো অ্যাটাচমেন্টের ব্যাপার নেই। কিন্তু যারা নাকি সার্ভিসে আছে তারা তাদের কর্তৃপক্ষকে জানাবে যে এরকম আমার নামে একটা আইসিটি বা আন্তর্জাতিক তদন্ত কি বলে আদালত থেকে আমার অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমাকে তারা হাজির হতে বলছে কোর্টে। এখন কোর্টে হাজির হওয়ার পরে যদি তারা হাজির না হয় তখন কিন্তু তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। আচ্ছা, তাহলে আরেকটু স্পষ্ট হই, তারা জানালেন সেনাবাহিনীকে মানে আনুষ্ঠানিকভাবে যে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, নাকি সেনা মানে জি বাহিনীর ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে কি যেহেতু এটা প্রেসে চলে আসছে আগেই, এইভাবে সবাই জেনে গেছে। তো এই জন্য সে ইন্ডিভিজুয়ালি যে সামনের ব্যাপারটা কোর্ট থেকে যেটা যায় হাজির হওয়ার জন্য, সেই জিনিসটা হয়তো তাদের কাছে পৌঁছানোর আগেই সেনাবাহিনী তাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে এবং এনে ওই যখন সে আসে এই ধরনের বাইরে থেকে, যদি কেউ যে ঢাকায় থাকে তাহলে তারপরেও সে তার মাতৃ ইউনিট থেকে, এটাকে বলে যে ইউনিটে সে পোস্টিং, সেখান থেকে একটা নতুন ইউনিটে, যেটাকে আমরা বলি লজিস্টিক এরিয়া, এই লজিস্টিক এরিয়া কমান্ডারের আন্ডারে সে ওখানে একটা সে নতুন এসে জয়েন করলো এবং সেইটা সে কোনো পদ ধরে থাকবে না, সে শুধুমাত্র ওখানে মানে ওই ম্যান পাওয়ারে থাকবে এই কার্যক্রমটা চালানো যতক্ষণ পর্যন্ত তাকে কোর্টে না নেওয়া হয়। কোর্টে নেওয়ার পরে কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। জি, তাহলে কি তাদেরকে এখন মানে পুলিশ এসে গ্রেপ্তার করতে পারবে এবং সেনাবাহিনী তাতে কোনো মানে সেনাবাহিনীর কোনো সমস্যা নেই তাতে? না, আমি এটা বলা মুশকিল সেনাবাহিনীর সমস্যা আছে কিনা, কারণ তাদেরকে তো একটা ডেট দেওয়া হয়েছে, 22 তারিখে তাদেরকে কোর্টে হাজির হতে হবে। যদি কোর্টে তারা হাজির না হয় তখন তো এই গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারটা, মানে তারা তো এমনি হাজির হবে, তাদের তো গ্রেপ্তারি পরোয়ানা, তাদেরকে তো গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার তো করবে পুলিশ। হ্যাঁ, না, যদি ব্যাপারটা হলো যে তাদেরকে বলা হয়েছে 22 তারিখে হাজির হতে কোর্টে, যদি কোর্টে তারা হাজির না হয়, স্বাভাবিক যে মামলাগুলিতে যাওয়া হয় সেটা হচ্ছে কোর্টে হাজির না হলে তখন কিন্তু অ্যাকচুয়ালি গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকরী করা হয়। সুতরাং এনাদেরকে যখন জানিয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তাদেরকে আইসিটি কোর্টে হাজির হতে হবে, এই আদেশের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্র করে আনা হয়েছে এবং সেনা সদরের মানে তত্ত্বাবধানে রাখা হয়েছে। সুতরাং তারা অ্যাকচুয়ালি সেনা সদরের যেখানে রাখা হয়েছে সেখানেই আছে তারা, এবং সাধারণত এই হয়তো নিয়মের মধ্যে তারা হয়তো বা জাস্ট স্টেইং ইন দ্য মেস অথবা যেখানে রাখা হয়েছে সেখানে। মানে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা হলে পুলিশ গ্রেপ্তার করতে পারে। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম, পুলিশ কি তাহলে এখন তাদের গ্রেপ্তার করতে পারবে? পুলিশ অ্যাকচুয়ালি তো সে ডেডলাইন ক্রস করে নাই, তার তো ডেডলাইন ক্রস হবে সে 22 তারিখে, কারণ 22 তারিখে যদি আদালতে হাজির না হয় তাহলে স্যার তার এই গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকরী হওয়ার কথা। আচ্ছা, মানে তারপরে কি তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে, আপনি তাই বলছেন? জি, তারপরে ওয়ারেন্ট জারি হলে তো সাধারণভাবে মানে ওয়ারেন্ট জারি হওয়ার পরে পুলিশ গ্রেপ্তার করার সক্ষমতা বা পুলিশ গ্রেপ্তার করতে পারে। হ্যাঁ, বাট ওয়ারেন্ট আমার মনে হয় এখন পর্যন্ত জারি হয়নি। গ্রেপ্তারি পরোয়ানা যে যদি এটা আমি আই এম শিওর না এটা যে অ্যাকচুয়ালি কাগজে কলমে এটা বেরিয়েছে কিনা, কিন্তু তাদেরকে বলা হয়েছে 22 তারিখের মধ্যে তাদের কোর্টে হাজির, সুনির্দিষ্টভাবে কাগজে কলমে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্টটা সেটা গিয়েছে। এই জন্যই আমি আসলে জানতে চাইছিলাম যে এখন তাহলে কি পুলিশ চাইলেই তাদেরকে সেই সেনা হেফাজত থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে? এটাই আসলে যদি চায় তা অবশ্যই করতে পারে, এটাই যদি আদালতের আদেশ হয়। কারণ আদালতের উপরে তো আর কোনো মানে আদালত যখন জিনিসটা আদালতে গড়ায় তখন কিন্তু আদালতের উপরে আর কিছু নাই, তার উপরে যদি কিছু থেকে থাকে তাহলে আপিল কোর্ট বা তারপরে হলো দেশের প্রেসিডেন্ট। এর বাইরে সেনাবাহিনী কি এখানে আপত্তি তুলতে পারে বা মানে তোলার মতো অবস্থানে আছে? আপনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কি মনে করেন? আমার মনে হয় না যে সেনাবাহিনীর কোনো আপত্তি তোলার সুযোগ আছে। তাহলে সেনাবাহিনীর ভেতর মানে ক্যান্টনমেন্টের ভেতরে একটা সাব জেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে 12 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, একটা সাব জেল ঘোষণা করা হলো। এটি কেন করা হলো এই ঘটনার পরে? এটা সাব জেল অ্যাকচুয়ালি যে কোনো কারণেই সরকার ঘোষণা করতে পারে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার, এবং তারা সাব জেল করেছে হয়তোবা উইথ এ কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং যে যদি আদালত তাদেরকে এই সাব জেলে রাখার অনুমতি দেয় তাহলে তারা সেই সাব জেলে থাকতে পারবে। আর যদি আদালত বলে যে তাদেরকে গ্রেপ্তার করে যে তাদেরকে সাব জেল না তাদেরকে নির্ধারিত জেলে পাঠাতে বলা হয় তাহলে তারা সেখানে
রাখবে, কিন্তু এইটা পুরোপুরি আদালতের ব্যাপার আমি মনে করি। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কেন হলো সেনাবাহিনীর? না, এটা করতে সেনাবাহিনী করেছে কিনা এটা তো আর আমার জানা নাই অ্যাকচুয়ালি, বাট কিন্তু মানে যে কোনো কারণেই বলছেন আপনি, হঠাৎ করে তো সাব জেল ঘোষণা করে ফেলবে না, একটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকবে, পারপাস থাকবে। নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে সেনাবাহিনীর সাথে, হয়তোবা সেনাবাহিনী রিকোয়েস্ট করে থাকতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সেটা অনুমোদন করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন করা মানে কিন্তু সরকারের অনুমোদন করা। তাহলে মানে এখানে সরকার কিন্তু অ্যাকচুয়ালি এই যে বিচারটা, এটার মধ্যে কিন্তু সরকার ইনভলভ না, এটার মধ্যে কিন্তু ইনভলভ হল আদালত আর ইন্ডিভিজুয়াল। এখানে সেনাবাহিনীও ইনভলভ না, সরকারও ইনভলভ না। সেনাবাহিনী যা করছে এটা তার দায়িত্বে করছে, আর সরকার যা করছে সেটা তাদের দায়িত্ব করছে। অ্যাকচুয়ালি এইখানে ব্যাপারটা হলো বিচারক এবং বিচারাধীন ব্যক্তি, এর মধ্যে কিন্তু আর কিছু নাই। এর মধ্যে তো আসলে আছে, এবং এটা যদি থেকে থাকে এটা একটা এক্সট্রা জুডিশিয়াল ব্যাপার, এটার জন্য ব্যাখ্যা যাদের দেবার তারা দেবেন। এটা এখন কি জনগণকে ব্যাখ্যা দিবেন না কাকে ব্যাখ্যা দিবেন, এটা তাদের ব্যাপার। জি, কিন্তু আমি আসলে এটা বুঝতে চাইছি যে এটা আসলে কিসের মধ্যে, একটা তো প্রক্রিয়ার মধ্যে হবে, কোনো আইনের মধ্যে থাকবে, মানে আপনি বলছেন একটা আন্ডারস্ট্যান্ডিং, যেখানে টিআইবি একটা উদ্বেগ প্রকাশ করেছে যে তাদের ক্ষেত্রে যে পৃথক ব্যবস্থাপনা, মানে সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে পৃথক ব্যবস্থাপনা, এটি একটা আইনের শাসনের লঙ্ঘন। কারণ আর্টিকেল 27 অনুযায়ী সকলে আইনের দৃষ্টিতে সমান হবার কথা, আইনি প্রক্রিয়া সমানভাবে যাওয়ার কথা। এক্স্যাক্টলি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এবং এটা ডেভিয়েশন, কোনো সন্দেহ, এটাও ডেভিয়েশন। এই ডেভিয়েশনটা করা ঠিক হয়েছে কিনা, এটা যারা যে অবস্থানে আছে তারাই এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা দিতে পারবে এবং দেওয়া উচিত। তার কোন ক্যাপাসিটিতে এই এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য করা হলো, এই ব্যাখ্যাটা তারাই দেবার কথা। আপনি মনে করেন যে তাদের আসলে মানে স্বাভাবিক নিয়মেই বাকি সবার মতোই আদালতে যাওয়া উচিত, বা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাটাও সেভাবেই তামিল করা উচিত? জি, সেটি আপনি মনে করছেন। একটু এটিও জানতে চাই যে যেটি বলছিলাম শুরুতেই, যে 25 জনের মধ্যে 15 জন সেনা হেফাজতে আছেন, একজন তিনি লাপাত্তা। এই লাপাত্তা হওয়া বিষয়টা আসলে কেমন হতে পারে বলে মনে করেন? আপনার ধারণা বা কোনো খোঁজ খবর আছে কিনা? কয়েকটা বিষয় আমি একটু সুনির্দিষ্টভাবেই জিজ্ঞাসা করি। যে লাপাত্তা মানে কি এরকম যে তিনি পালিয়ে গেছেন, নাকি এরকম তাকে পালিয়ে রাখা হয়েছে বা পালাতে সহায়তা করা হয়েছে, যেমন 626 জনকে সেনাবাহিনী রেখেছিল প্রথমে একরকম নিরাপদে, সেরকম করে রাখা হলো, নাকি একরকম নাটক করার পরিকল্পনা? যেমন ধরেন, আমি শুনেছিলাম সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতের কাছ থেকে আমারই এই অনুষ্ঠানেই বলেছিলেন যে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে কিভাবে একটা নাটক মতো সাজিয়ে তাদেরকে সেনাবাহিনী হস্তান্তর করেছে, কিন্তু দেখানো হচ্ছে যে তারা পালিয়ে যাচ্ছেন, একদম স্পিড বোটে করে সেখান থেকে ধরা হলো। এরকম কোনো নাটক করার পরিকল্পনা, নাকি তাকেই গুম করা হলো? আসলে কি রকম ঘটনা ঘটলো? এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে। প্রথমত আমি আপনাকে ওই লাপাত্তার ব্যাপারটা বলি। লাপাত্তাটা হলো আমাদের টার্মে, মিলিটারি টার্মে এটাকে বলা হয় AWL, অ্যাবসেন্ট উইদাউট লিভ। যে কোনো অফিসার তার যদি স্টেশন থেকে বা তার অর্গানাইজেশন থেকে মানে অনুপস্থিত থাকে, এটার জন্য তার একটা অফিসিয়াল অ্যাপ্রুভাল প্রয়োজন তার ইমিডিয়েট সুপিরিয়র অথরিটির কাছ থেকে। এবং এটা অনেক সময় আমরা সিগন্যাল বার্তায় পেয়ে যাই, সিগন্যালের মাধ্যমে পেয়ে যাই। এবং সাধারণত সিনিয়র অফিসারদের মুভমেন্ট এটা সাধারণত তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সে এটা অনুমোদন করে। এখন সে যদি তার অনুমতি ব্যতিরেকে যদি সে তার কর্মস্থল থেকে নিখোঁজ থাকে, এটার নাম হলো পালিয়ে যাওয়া, যেটাকে বাংলায় পালিয়ে যাওয়া বলা হয়, আমাদের ভাষায় বলি আমরা AWL, অ্যাবসেন্ট উইদাউট লিভ। এবং এই যে একটা ঘটনা, এটা কিন্তু অফিসারদের শ্রেণীতে আমরা কখনোই দেখি নাই। খুবই রেয়ার একটা দুইটা কেস যেগুলি আমরা বলবো যে তারা মানে পালিয়ে যায় নাই, বা পালিয়ে গেলেও হয়তো কোনো কাজে গেছে, ফেরত আসছে, অথবা ছুটি পায় নাই বা এই ধরনের। বাট এটা খুবই রেয়ার। এটা আমি আমার চাকরি জীবনে আমি কোনো অফিসারকে পালিয়ে যেতে দেখি নাই। হি হ্যাজ ফেসড অল দ্য ডিফিকাল্টিজ উইথ গ্রেস। আমি বলবো সে ভুল করুক ঠিক করুক, হি ফেসেস দ্যাট।
এই পালিয়ে যাওয়াটা একেবারে মেজর জেনারেল এরকম আসলে পালিয়ে যেতে পারেন বা মানে তাকে কি শনাক্ত করা কঠিন কিছু, মানে কি মনে হয় তাকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে, মানে কোথায় আছেন? জি না, শনাক্ত করার প্রক্রিয়া আছে কিনা আমি জানি না। তারা এটা যদি শনাক্ত করতে হয় সেটার উপর সিস্টেম আছে একটা, সেটা হচ্ছে যে আপনি পালিয়ে যাওয়ার একটা নির্দিষ্ট দিনের পরে, অর্থাৎ 90 দিন পরে আপনি পুলিশকে জানাবেন, যে পুলিশের কাছে ওয়ারেন্ট পাঠাবেন আপনার পক্ষ থেকে। আপনি বলবেন যে আমি আমার সংগঠন থেকে এই লোকটা পালিয়ে গেছে, তাকে তুমি যেখানেই পাও গ্রেপ্তার করে নিয়ে আসো, আইনের আওতায়, আদালত বা আইনের আওতায় নিয়ে আসো। এটাই হলো তার কাজ। তো আমার মনে হয় যে অফিসারদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমার এক্সপিরিয়েন্স, আমি 29 বছর ছিলাম আর্মিতে, আমি এটা দেখিনি কখনো। এই 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 24 এবং 25-এ আমি দুটো ঘটনা দেখলাম। একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল একজন পালিয়ে গেলেন, আর একজন হলেন এই মেজর জেনারেল পালিয়ে গেলেন। ইট ইজ সো, আমি জানি না এটার প্রভাব সার্ভিং মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেলদের উপরে কেমন পড়বে। আমি নিশ্চিত যে তারা এই পালিয়ে না যাওয়ার ব্যাপারে যত রকম আদেশ নির্দেশ সেনাবাহিনীতে দেওয়া হয়ে থাকে, যে সমস্ত নির্দেশ দেওয়া হয়ে থাকে, আমার মনে হয় না এই নির্দেশগুলি ভবিষ্যতে দেওয়ার মতো মানে নৈতিক অবস্থান এই পদবীর অফিসারদের আর থাকবে। আচ্ছা, মানে মেজর জেনারেল হাকিমুজ্জামান যখন ব্রিফ করছিলেন তখনও তিনি বলছিলেন যে তাদের আসলে এই প্রক্রিয়াতে, মানে আইসিটির এই প্রক্রিয়াতে তাদের মোরালে অবশ্যই এফেক্টেড হয়েছেন। মানে পালিয়ে যাওয়া সেটি নিশ্চয়ই আরো একটা এফেক্টেড হবার মতো বিষয়ে দাঁড়াচ্ছে। আমি একটু বাকিদের ব্যাপারেও জানতে চাই, বাকিরা কোথায়? এই 15 জন এর খবর পাওয়া যাচ্ছে, বাকিরা কোথায়? 25 জন বাকিরা তো আগের থেকেই অ্যাকচুয়ালি তারা তো ছিলেন এই 30 জনের মধ্যে মেজর জেনারেল তারেক সিদ্দিকী, উনি ছিলেন আমাদের বিগত প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, উনি তো পালিয়ে গেছেন। সেই 25 জন সেনা কর্মকর্তা তারা যে পালিয়েছেন বা তারা যে অন্য কোথাও, সেটা তো জানি। হ্যাঁ, 25 জনের মধ্যে তো 15 জন এখানে, আর 10 জন হলো পলাতক। তারা নাই, তারা তো অ্যাকচুয়ালি দেশেই নাই, বাকি 10 জন। আচ্ছা, তাহলে বাকিরা সবাই পলাতক। আর এই যে কর্মকর্তারা, আপনাদের সাথে আপনার কি মানে ব্যক্তিগতভাবে জানা শোনা, মানে চেনা জানা চাকরি? আমার তো এদের মধ্যে একজন তো আমার স্টাফ অফিসার ছিল, খুবই জুনিয়র অবস্থায়। আর একজন আমার, আমি যখন ব্রিগেড কমান্ডার তখন আমার G2 ইন্টেলিজেন্স ছিল, মানে সুতরাং দুজনকে তো আমি খুব ভালো করে চিনি। তারা আসলে কেমন কর্মকর্তা বা কেমন তাদের ব্যক্তিত্ব, চরিত্র, তাদের সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন যখন আপনার চাকরি জীবন ছিল? আমার সাথে যখন চাকরি করেছে তখন তো তারা অনেক জুনিয়র ছিল, এবং আমি ওই সময় তো তাদের এই দিকটা আমার এক্সপোজড হয় নাই, যে তারা এই সমস্ত কর্মকাণ্ডে ইনভলভ হতে পারে বা এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত থাকতে পারে। এই বিষয়টা অ্যাকচুয়ালি যখন মানুষ তার পেশাগত ধাপ অতিক্রম করে, তখন সে অ্যাকচুয়ালি আস্তে আস্তে নিজেকে চিনতে শুরু করে যে তার কি করা উচিত বা কি করা উচিত নয়। এই দায়িত্ববোধটা সেই ইন্ডিভিজুয়ালের। আমি মনে করি যে এই ইন্ডিভিজুয়ালের দায়িত্ববোধ থেকে হয়তোবা কোথাও তারা কোনো কম্প্রোমাইজ করেছে, হয়তোবা তারা তাদের ব্যক্তিগত বেনিফিট ব্যাপারটা তাদের কাছে প্রাধিকার পেয়েছে সংগঠন এবং দেশ এবং বিবেকের থেকে, এটা হতে পারে। এগুলি তো সবই একটা খুবই তো একটা মানে ইনট্যাঞ্জিবল রাদার কোয়ালিটি ইন্ডিভিজুয়ালের, এটা দেখা যায় না। এটা ইন্ডিভিজুয়ালি সে যেটাকে তার দৃষ্টিভঙ্গি থেকে সেই আচরণটা করেছে। জি, কিন্তু আপনি বলছেন যে যখন জুনিয়র ছিলেন তখন আসলে বিষয়টা এক্সপোজড হয় না, কিন্তু কর্ম জীবনে ধাপে ধাপে আস্তে আস্তে হয়তো অ্যাকচুয়ালি এই ধরনের কোনো সুযোগ তখন ছিল না। কিন্তু এই যে পরবর্তীতে এক্সপোজড মানে হতে থাকলো, তার সিনিয়র হতে হতে সেনাবাহিনীর বাকি কর্মকর্তাদের মধ্যে কি এটার বিষয় জানাশোনা ছিল না যে এরকম ঘটনা হচ্ছে বা কারা কারা করছে? তারাই তো শুধু না, তাদের আদেশ তামিল করেছেন, এরকম আরো অনেকে নিশ্চয়ই আছেন। যেহেতু আয়না ঘর বিষয়গুলোই ছিল, জানাশোনা কি ছিল না সেনাবাহিনী? অবশ্যই আছে। এই চেইনে তো অনেকেই ইনভলভ থাকবে। মাত্র তো দুটো ঘটনাকে সামনে এনে এই মামলা হয়েছে, এবং সেই মামলার প্রেক্ষিতে ইনাদেরকে প্রাথমিকভাবে তারা চিহ্নিত করতে পেরেছে যে
এই এই সমস্ত মানুষ ইনভলভ ছিল। এরপরে যখন কোর্টে যখন জিজ্ঞাসাবাদ শুরু হবে, তারপরে আরো এগুলিতে হয়তো আরো অনেকেই নাম চলে আসবে, আরো অনেক মামলা। গুম তো এই দুজন না, শুধু দুজন তো সামরিক অফিসার এবং সেই সাথে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিল। তারা আদালতে মামলা, আইসিটি আদালতে মামলা করার পরে তো এই বিষয়টা উত্থাপিত হলো। এছাড়াও তো দেশে তো প্রায় 15 থেকে 1600 গুম হয়েছে। এর মধ্যে আইসিটির যে রিপোর্ট, সেটা অনুযায়ী 250 জনের গুমের ঘটনাটা নিশ্চিত হতে পেরেছে, কে কোথায় কিভাবে করেছে। 250 জনের, তার মানে আপনি চিন্তা করতে পারেন যে 250টা মামলা হবে, এই 250টা মামলার মধ্যে কতজন ইনভলভ হতে পারে। ইটস এ হিউজ। কিন্তু আরো তার মানে ইনভলভ হতে পারে, এটি বোঝাই যাচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটি বললেন যে আর কারো বিরুদ্ধে, সেনা কর্মকর্তাদের আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নাই। আমি তো আগেই বলেছি আপনাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সরকারের বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এটা ওই সেনাপ্রধানেরও বিষয় না, এটা কিন্তু আদালত এবং প্রসিকিউটর। তাহলে তারই বক্তব্যটা সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন? এইটা আমি মনে করি একটা খুবই মানে প্রিম্যাচিউর এবং আমি বলবো যে অপরিপক্ক মন্তব্য। এটা ওই আমার ধারণা হচ্ছে ওই অবস্থান থেকে এ ধরনের একটা কথা বলার আগে তার চিন্তা করা উচিত ছিল যে এই গ্রেপ্তারটা করার আদেশ কে দিয়েছে। এটা সরকার দেয় নাই, এই আদেশ তো দিয়েছে আইসিটি কোর্ট। তো কোর্ট যদি আদেশ দিয়ে থাকে, কোর্ট ডিসলভ হবে যখন প্রেসিডেন্টের আদেশ করবে যে এই কোর্টের আর দরকার নাই। তার আগে তো এই কোর্ট, তার আগে তো তাকে কেউ ডিক্টেট করতে পারবে না, যদি সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন হয়ে থাকে, যেটা আমরা প্রায়ই শুনি। কিন্তু আসলে তো স্বাধীন কি, সেটা তো আমরা আগেও দেখেছি। এখনো কি স্বাধীন হতে পারছে, সেই প্রশ্নটি আমি এই ব্যাপারে আপনাকে একটা কথা বলি। আমি আমার ব্যক্তিগত কিছু পরিচিতি, আমার বন্ধু বান্ধব আছেন যারা জাজেস হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, তাদেরকে আমি বলেছি যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের নিজস্ব দুইটা জিনিস দরকার এখানে, একটা হলো হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের একটা নিজস্ব সচিবালয় প্রয়োজন, যারা সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকবে না, তারা থাকবে ডাইরেক্টলি আন্ডার চিফ জাস্টিস। আর সেকেন্ড হচ্ছে তাদের নিজস্ব তদন্ত বিভাগ। ইট ইজ এ মাস্ট। আপনি খেয়াল করে দেখেন সমস্ত সভ্য দেশে তদন্তের এই যে মামলার তদন্ত যারা করে, তারা কিন্তু সরাসরি কোর্টের তত্ত্বাবধানে। দে আর নট পার্ট অফ দি গভর্নমেন্ট, দে আর পার্ট অফ দি এন্টায়ার জুডিশিয়ারি সিস্টেম। তো এটা ছাড়া আপনি এই দেশে কখনোই সত্যিকারের ন্যায় আপনি কাউকে দিতে পারবেন না। বাংলাদেশে এমন একটা দেশ যেখানে বিচার কিন্তু কেনা যায় পয়সা দিয়ে, কিন্তু আপনি যে দেশে আছেন, ইউ ক্যান সি দ্যাট বিচার কেনা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি বিচারের নামে বিভিন্ন রকম ঘোরাফেরা করতে পারবেন। জুডিশিয়ারি আমরা খালি তত্ত্বটাই জানি, কিন্তু এটি বাস্তবায়ন কোনো সরকার চায় না। আসলে কেউ চায় না, সরকার চায় না, বিচার বিভাগ তারা চাইলেও তাদেরকে একেবারে এমন ভাবে কি বলবে অটিস্টিক বানিয়ে রাখবে যে তারা আর কোনো কাজই করতে পারবে না। সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে বিচারক নিয়োগ, যেটা এই নিয়োগ প্রক্রিয়াটাই তো আমাদের খুব ফল্টি, অ্যাবসলিউটলি ফল্টি। আপনি দেখেন লোয়ার কোর্টের বাংলাদেশের মানুষের বেশিরভাগ বিচার কিন্তু লোয়ার কোর্টে হচ্ছে। সেই লোয়ার কোর্টের বিচারক কে সিলেক্ট করছে? সরকার। তো সরকার যখন বিচারক সিলেক্ট করবে, তখন তো আপনি দেখবেন যে এই সরকার তার সেই মতবাদের রাজনৈতিক মতাদর্শের বিচারক পাবেন, ওই সরকার চলে গেলে আর এক রাজনৈতিক মতাদর্শের বিচারক পাবেন, এইরকমই। আর সেই বিচারক কি আসলে সত্যিকারের বিচার করার ক্ষমতা রাখে কিনা, সেটাও একটা ব্যাপার। যদি বিচারক এটা একটা দীর্ঘ আলোচনা, সেপারেশন অফ জুডিশিয়ারি এই বিষয়ে মানে কার্যকর হয় না। থিওরিতে আছে, খুব সুন্দর থিওরি আছে, কিন্তু সেটি আসলে আমি আপনাকে ম্যাডাম একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ক্যাডার সার্ভিস নির্বাচনের জন্য কিন্তু কোনো আমি বলবো ইম্পার্শিয়াল সিলেকশন প্রসিডিওর নাই, একটা সিলেকশন প্রসেস নাই, বা তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না যে সে অ্যাকচুয়ালি ওয়্যার ফ্রম ইজ কামিং, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কোথা থেকে আসতেছে, কি লেখাপড়া করে আসতেছে এই বিচার করার জন্য। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। না, লেখাপড়া তো সার্টিফিকেট জমা দেয়াই হয়,
না, দ্যাট সার্টিফিকেট ডাজ নট উইল না, এই জন্যই তো তাদের ফেস টু ফেস ইন্টারভিউ দরকার বিফোর সিলেকশন অ্যাজ এ জাজ। ভাইবাও হয় না, আমার মনে হয় না যে কোনো সিলেকশন, মানে আপনার কাছে প্রক্রিয়াটাই ফল্টি মনে হয়, এটা আপনি বলতেই পারেন। আমার কাছে প্রক্রিয়া, এবং আমি মনে করি যতক্ষণ পর্যন্ত একটা প্যানেল দ্বারা এই কোয়েশ্চেনিং না হবে, and it has to be public. প্রথম কথা হলো it has to be questioning, it has to be done and it has to be public so that people see how it is they are selected. জি, মানে ফেয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে বলছেন আপনি। বলছেন যে ওই যে গুম কমিশনের ঘটনা 250 জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, আসলে পুরোপুরি তো আর মানে বলা সম্ভব না, তারপরে আপনার ধারণা, আপনার জানাশোনা থেকে জানতে চাই এখানে সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা, কারণ এই মামলার প্রধান আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কতগুলো ঘটনায় আসলে মানে সম্পৃক্ততা থাকা সম্ভব, আর কতগুলো মানে কেমন ঘটনাগুলো কেমন সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা পেয়ে হয়েছে নাকি ব্যক্তিগতভাবে তারা নিজস্ব স্বার্থে করেছে, বিষয়গুলো আসলে কেমন হয়েছে বলে আপনার ধারণা বা জানতে পারেন? যা এটা একটা, আমার মনে হয় কি এটা একটা কম্বিনেশন, ইটস এ কম্বিনেশন অফ মেনি থিং। কারণ যখন রাষ্ট্রের এই ধরনের সংগঠনগুলি, এই যে র্যাব বা ডিজিএফআই এর বিশেষ করে গোয়েন্দা পরিদপ্তররা, তারা যখন বাংলাদেশের মানুষের কিন্তু গোয়েন্দার উপরে এক ধরনের ঘৃণা জন্মে গেছে। মানে এটা শুধু ভয় না, এই ঘৃণাটা জন্মেছে ভয় থেকে আমি মনে করি। কারণ এই মানে সংগঠনগুলি আমি বলবো এত অপব্যবহার হয়েছে, এবং তারা তাদের মূল যে উদ্দেশ্যে তাদেরকে গঠন করা হয়, সেই যে রাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সেটার থেকে অনেক অনেক দূরে সরে গেছে, এরা অনেক দূরে সরে গেছে। এবং এরা এই সমস্ত গোয়েন্দায় যারা যায় তাদেরকে আসলে নির্বাচন করা হয় সেই সমস্ত অফিসারদেরকে যারা আপনাকে পার্সোনাল সার্ভিস দিবে, যারা ইনস্টিটিউশন, এটাকে ইনস্টিটিউশন হিসেবে ধরে নিবে যে হি ইজ পার্ট অফ এন ইনস্টিটিউশন অ্যান্ড হি হ্যাজ টু সার্ভ দ্য ইনস্টিটিউশন, তারা কিন্তু এই সমস্ত কাজে ইনভলভ হবে না। আমার কাছে এরকম উদাহরণ আছে যে একজন অফিসারকে আমি চিনি, এখন হি ইজ এ সার্ভিং মেজর জেনারেল, ওনাকে পোস্টিং করা হয়েছিল ডিজিএফআই এর ডিজির পিএস হিসাবে, পার্সোনাল সেক্রেটারি। অর্থাৎ সে তো অনেক কিছুই জানবে এবং দেখবে সে অনেক কিছু হচ্ছে। হি অনলি সার্ভ ফর ফিউ মান্থস অ্যান্ড দেন হি সিম্পলি ওয়েন্ট টু হিজ বস অ্যান্ড সেড, I don't want to work here anymore. Just leave me. Send me wherever you like, but not in DJFI. এবং এটার জন্য কিন্তু তাকে কিছুটা কাফফারা দিতে হয়েছে। অর্থাৎ সে যখন ইজ এ হাইলি প্রফেশনাল অফিসার, একেবারে টপ র্যাঙ্কিং অফিসার, আমার দেখা, এখন আমার ডাইরেক্ট স্টুডেন্ট ছিল, আমি দেখেছি কত মেধাবী হতে পারে সে, এবং সে তার মেধার কিন্তু পুরস্কারটা যথাসময়ে পায়নি। তাকে এটার জন্য কিছুকাল তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। তার মানে তার পরের যারা আছে তাদেরকে তার সামনে পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু তাকে চুপচাপ সহ্য করতে হয়েছে এটা। এরপরে কোনো একটা আমি বলবো যে কারণে অথবা হয়তোবা তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল এবং সে প্রমোটেড। বাট এই ধরনের অফিসার খুবই কম সেনাবাহিনীতে এখন। জি, কম কেন সেই প্রশ্ন তো থাকেই। সেনাবাহিনী আমাদের এতদিন ধরে বলে আসছে, এখন অবশ্য সেনাবাহিনীকে প্রচুর গালাগালি করা হয়, কিন্তু গর্বের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, এরকম আমরা সবসময় বীর ইত্যাদি উপাধি দিয়ে সেনাবাহিনীকে বিশেষায়িত করা হতো। এখন একদমই যাচ্ছে তাই গালিগালাজ, অশ্লীল গালিগালাজও করা হয় সেনাবাহিনীকে নিয়ে। কিন্তু আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই, আগে একটু এটা শুনে নিই যে এই যে সেনাবাহিনীর ভিতরে জানা শোনা যে এরকম ঘটনা ঘটছে, তাহলে সেনাবাহিনী কেন নিজে থেকে কোনো ব্যবস্থা নিল না? আচ্ছা, 5ই আগস্টের পরেই কেন নিল না? এতদিন গেল, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত ব্যবস্থা কেন হলো না? এটা আমি প্রথমে বলবো যে আমি মনে করি যে এটা একটা অনেক বড় ভুল এই না নেওয়াটা। কারণ আমরা আমাদের চাকরি জীবনে দেখেছি যে অভিযোগ প্রমাণের প্রয়োজন হয় নাই। এই যে প্রমাণ করতে হয় না, এটার প্রচারণাই এক ধরনের শাস্তি। এই অভ্যাসটা বা এই ট্র্যাডিশনটা কিন্তু সেনাবাহিনীতে আমি অনেক দিন দেখেছি, এবং যেটা সেনাবাহিনীর অফিসারদেরকে সবসময় মানে
রাইট ট্র্যাকে রেখেছে। হ্যাঁ, এর মানে এই না যে তখন ফেরেশতা ছিল, এখন সবাই শয়তান হয়ে গেছে, তা কিন্তু না। তখনও দুই একজন এরকম ছিল এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এই যে গত 15 বছরে যে পচনটা ধরেছে এই 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 বাহিনীর ভিতরে, যে বিভিন্ন বিভিন্ন জায়গায়, এইটা মানে আমি মনে করি যে যারা সহ্য করেছে তারা অনেক দায়ী, অনেক বড় দায়ী। আর সহ্য করে যারা এটার প্রতিকার করে নাই, তো যারা করেছে তারা তো দোষী। তাহলে এই ব্যবস্থা বা প্রতিকার নেওয়ার দায়িত্বটা কার ছিল? যদি বলি পদ ধরে ধরে কোন পদের মানুষের উচিত ছিল যে বা দায়িত্ব ছিল ব্যবস্থা? আমি তো মনে করি যে যেখানে যার দায়িত্ব ছিল সেটাই, মানে সেনা প্রধান যদি সর্বোচ্চ এই বাহিনীর প্রধান হয়ে থাকে, বা যে কোনো বাহিনীর প্রধান যদি সর্বোচ্চ প্রধান হয়ে থাকে, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই বাহিনীর ব্যাপারে, যে প্রধানদের ব্যাপারে একটা উদাহরণ দিই। বিমান বাহিনী প্রধান 5ই আগস্টের পরেই বিমান বাহিনীর একটা অফিসারকে ডাইরেক্টলি দেশের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে অন্য একটা গোয়েন্দা সংস্থার পক্ষ হয়ে কাজ করার জন্য এসে ধরা পড়ে যায়। তাকে সম্ভবত 14 বছর জেল দেওয়া হয়েছে। এই একটাই কিন্তু যথেষ্ট হয়ে গেছে ওই মানে বাহিনীকে ঠিক করতে। কিন্তু দুঃখজনক হলো সেনাবাহিনী কিন্তু এই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, এবং এটাই হলো সবচেয়ে কষ্টকর ব্যাপার। তাহলে কি এই দায় সেনা প্রধানের? যদি সে ঠিক সময় মতো ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে তো অবশ্যই। জি, এই দায় আপনি এখন কেন সে নেয় নেই সেই যুক্তি তার কাছেই আছে। কিন্তু আমি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার হিসেবে আমি এটা মেনে নিতে পারি না যে সেনাপ্রধান যদি জেনেও থাকেন যে তার অফিসাররা এই ধরনের কর্মকাণ্ড নির্ভর ছিল, অবশ্যই জেনেছেন, না জানার কিছু নেই, পুরো সেনাবাহিনী জানে, তাহলে আগের থেকেই উনি কেন এই ধরনের ব্যবস্থা, যে শাস্তিমূলক ব্যবস্থা বা যা নেওয়া দরকার সেগুলি কেন নেন নাই? আপনি মনে করছেন সেনাপ্রধানের এই দায়িত্ব নেওয়া উচিত ছিল? আপনি বলছিলেন যে আগেও এরকম যে ঘটনা ঘটে নাই তা না, মানে গুমের ঘটনাগুলো আগে কি করে ঘটেছে? গুমের ঘটনা আগে কখনো হয় না। জি, গুমের ঘটনা কখনোই ঘটে নাই। কিন্তু নূর খান লিটন, গুম কমিশনের অন্যতম সদস্য, তিনি একটা প্রোগ্রামে বলছিলেন, একটা লাইভ প্রোগ্রামে, যে এইরকম ঘটনা, গুমের ঘটনা আগেও ঘটেছে। যেমন 70-এর দশকে মাসুদ নামের একজনের কথা বলছেন, যুবলীগের সম্ভবত তিনি তখন ছিলেন। তিনি বলছিলেন যে তাকে এরকম গুম করে ফেলা হল, এখনো পর্যন্ত তার লাশ বা তার অস্তিত্ব কোথাও পাওয়া যায় না। মানে তারপর থেকে 70 দশকের পর থেকে এটা চলমান, তারপরে হয়তো এই 15 বছর সেটা। এখন আমি আসি এই কথাটায়, আমি আপনাকে যে আজকে আমার এটা একটা লেখা আমি পাঠিয়েছি এক জায়গায় একটা পত্রিকাতে পাশ করানোর জন্য, যে গত 15-16 বছরে এই যে সেনাবাহিনীর, মানে দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির যে পচন ধরেছে, এই অধপতনের কারণ কি, কিভাবে হলো এটা। তো আগে যে কাজগুলো, ওই গুমটুম যেটা হতো, সেটা কিন্তু সেখানে কিন্তু এই র্যাব তো প্রথমে র্যাব তো ছিলই না, সুতরাং র্যাবকে 70 দশকে র্যাব ধরা যায় না। ডিজিএফআইয়ের কিন্তু এই রাজনৈতিক অঙ্গনে পড়েছে। ডিজিএফআই রাজনীতিতে এই যে আগমন, এটার আগমন কিন্তু ঘটে জেনারেল এরশাদের সময়। তিনি কিন্তু তার পার্টি গঠন করার জন্য ডিজিএফআইকে, সারা বাংলাদেশের সমস্ত ডিজিএফআইকে কাজে লাগিয়েছেন। হ্যাঁ, এর আগে অনেকে বলতে পারে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট থাকা অবস্থায়, সেনাপ্রধান থাকা অবস্থায় উনি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন, কিন্তু উনি রাজনৈতিক দল, তখন অবশ্য আমি ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, সুতরাং আমি অতটা বুঝতে পারবো না যে তাকে ডিজিএফআইয়ের ব্যবহার করা হচ্ছে কেন। তবে এটা আমি বুঝি, হয়তো ওনার যে পার্টির নেতাদেরকে নির্বাচনের জন্য উনি হয়তোবার এই ডিজিএফআইয়ের মতো বা এই ধরনের একটা গোয়েন্দা সংস্থা বা পুলিশের এসবির কে ব্যবহার করে থাকতে পারেন। কিন্তু জেনারেল এরশাদ যে ডিজিএফআইকে ব্যবহার করেছে, এটা আমি তখন ইয়াং অফিসার, আমি দেখেছি ডিজিএফআই অনেক শক্তিশালী, এবং তারা যে ফিডব্যাক দেয় বা যে সমস্ত নেতাদেরকে তারা ওই জাতীয় পার্টিতে ভেড়াতে চায়, বিএনপি থেকে ভাগায় নিয়ে আসতে হবে, এগুলি সব কাজ কিন্তু তার দ্বারা শুরু হয়েছে। এইখান থেকে কিন্তু এই জাতীয় ডিজিএফআইয়ের রাজনৈতিক, আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে বা অঙ্গনের দিকে তাদের কিন্তু দৃষ্টি এখান থেকে শুরু। তাই এই জানালাটা তখন খোলা হয়। সেই খোলা জানালার ব্যবহার কিন্তু করেছে বিএনপিও। বিএনপি যখন প্রথম ক্ষমতায় এসেছে, তারা কিন্তু এটা করেছে প্রেসিডেন্ট এরশাদের
প্রতি যারা লয়াল ছিল বা সিম্প্যাথাইজ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে এবং তাদেরকে সেনাবাহিনী থেকে অকালীন অবসর বা অনেককে বরখাস্ত করার। এরপরে বিএনপি কিন্তু 2001 থেকে 2006 কিন্তু ডিজিএফআই এই কাজটা করেছে। কিন্তু আমি বলবো যে এই দুইটা কাজেই কিন্তু এই যে পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কে আমি বলবো যে যদি আমি বলি দায়বদ্ধতা ধরি তাহলে আমি বলবো বিএনপিকে আমি 30% রেসপন্সিবল করবো এবং 70% উইল বি ডিজিএফআই রেসপন্সিবিলিটি এই সমস্ত অফিসারদের চাকরি হারানোর পেছনে। কিন্তু 2007-08 সালে যখন নাকি 1-11 শুরু হলো এইখান থেকে কিন্তু ডিজিএফআই এর ক্ষমতা একটা অন্য লেভেলে চলে গেল। কিরকম যে তারা 2 জন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করলেন এবং মন্ত্রীদেরকে গ্রেপ্তার করলেন, যেমন খুশি তেমন মানে জিজ্ঞাসাবাদ করলেন এবং বিভিন্ন রকম ব্যবসায়ী, সাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু তারা মানে চাঁদা উঠানো শুরু করলেন একদম বড় অ্যামাউন্টের। এবং এখানে নিজ নিজ যে যেভাবে পেরেছে এই ব্যাপারে অনেক গল্প বাজারে চালু আছে এবং এটা আমরা জানি, এটা করে এই ঘটনা ঘটেছে কারণ ব্যবসায়ীরা এবং যারা ভুক্তভোগী তারা বলেছে এবং আমরা নিজেরাও তো অনেক কিছু দেখেছি। এইখানে আসার পরে কিন্তু এই যে একটা এইখানে কিন্তু আওয়ামী লীগ একটা লেসন নেয় যে 1-11-তে এবং ডিজিএফআই কিন্তু খালেদা জিয়ার নিয়োজিত যে ডিজিএফআই প্রধান তারাই কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং খালেদা জিয়ার 2 সন্তানকে কিন্তু তারা অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দ্যাট মিনস ডিজিএফআই যদি চায় তাহলে তারা একটা পলিটিক্যাল পার্টির এগেনস্টে হ্যাভক প্লে করতে পারে। এই জিনিসটা কিন্তু 1-11 সময় কিন্তু ডিজিএফআই দেখিয়ে দিয়েছে। এইটা দেখার পরে আওয়ামী লীগ যখন তারা ক্ষমতায় আসছে তারা কিন্তু ভেবে নিয়েছে যে ডিজিএফআইকে যদি আমাদের হাতে রাখতে পারি তাহলে আমরা যা খুশি তাই করতে পারবো। তা ডিজিএফআইকে হাতে রাখতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু আপনার পছন্দের লোকজনকে আনতে হবে। বিএনপি যে কাজটা করতো আওয়ামী লীগ অনেক রিসার্চ করে এটা করতো এবং আওয়ামী লীগের সাথে আরেকটা ভারতের কিন্তু একটা ডাইরেক্ট ইনপুট ছিল এগুলি ব্যাপারে, কোন অফিসারকে কোথায় নিতে হবে না হতে হবে, ইভেন কোন প্রশাসনের কে কোথায় যাবে না যাবে এগুলি তো সব ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ভিতরে থেকে তারা এগুলি করতো। এবং এই অপারেটিভরা এতে খুব মানে নোন অ্যাকশনস আমরা দেখেছি। অনেকগুলো প্রশ্ন আপনার কথা থেকে আমার আসলে চলে আসছে, একটা একটা করে যদি না করি পরে হারাই ফেলবো। যে বলছিলেন আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 2 পুত্রকে তারা নির্যাতন করেছেন বা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাও তুলে নিয়ে গিয়ে, হ্যাঁ সেই ঘটনাগুলো আমরা সেই সময় থেকে কিছু কিছু শুনে এসেছি। তারপরে সেই কর্মকর্তারা তারা কোথায় গেলেন? তাদের সবাই বিচারের আওতায় এসছেন না কোথায় তারা? না, তাদের তো বিচার, তারা তো আওয়ামী লীগ এসে তাদেরকে সরিয়ে দিয়েছে। ওগুলি তো আর তারা কারণ ওই যে গুম সংক্রান্ত লেভেলের অপরাধ না এটা, এই অপরাধগুলি ছিল। এবং যারা এই ঘটনার পরে যারা আওয়ামী লীগের সাথে আবার মিলে গেছে এর মধ্যে কিন্তু অনেকেই ছিল যারা ওই আপনার আমি জানি না তখন আপনি দেশে ছিলেন কিনা, আওয়ামী লীগ ওই সময় একটা সিডি বের হয়েছিল রাজনীতিবিদদের মানে তারা তাদের কর্মকাণ্ডকে ঘিরে। তো একটা সিডি ছিল সব বিএনপি রিলেটেড রাজনীতিবিদদের, আর একটা ছিল আওয়ামী লীগ রিলেটেড রাজনীতিবিদদের। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই বিএনপির সিডিটা শুধু থেকে গেল আর আওয়ামী লীগের সিডিটা ডিস্ট্রয় করা হয়ে গেল। তাহলে তারা আপনি কিছুই পাবেন না কে করেছিল কোথায় করেছিল। এবং আমি জানি যারা করেছিল তারা কিন্তু ঠিক আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে একেবারে পুরা তাদের যা পাবার সব পেয়েছে। হ্যাঁ, ডিস্ট্রয় করলেও পুরোপুরি ডিস্ট্রয় হয় নাই, সেগুলো অনেক কিছু আসলে পরবর্তীতে পাওয়া যায় এরকম ঘটনা। কিন্তু তার মানে যারা হাত মিলিয়েছেন তারা বহাল তবিয়তে বা বেশ রমরমা অবস্থা, আর যারা হাত মেলাননি বা মেলাতে পারেননি, সুযোগ চেয়েছেন পাননি, তাদের কি হয়েছে? তারা বিদায় নিয়েছে, তাদের ভিতরে কোনো মামলা টামলা হয় নাই। মানে তার মানে প্রক্রিয়াটি এরকম যে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে সেনাবাহিনীতে একটা ঝড়ের মতো আসবে, কেউ হাত মেলাবেন, কেউ বিদায় নেবেন, এরকম একটা সেনাবাহিনীর না ব্যাপারটা কিন্তু এখন এই জায়গায় আছে, আপনি যেটা বললেন সেই জায়গায় আছে এবং এটা অনেক দিন থেকে প্র্যাকটিস হচ্ছিল। বাট যারা, আমি আপনাকে এটুকু বলতে পারি যে সেনাবাহিনীর অ্যাটলিস্ট 90% অফিসার্স দে আর নট পার্ট অফ ইট, ইটস অনলি 10% হু আর ইনভলভড ইন ইট. And this 10% has ruined this country.
দিস আর্মি ফোর্স। এবং সবসময় এই 10% গুলো থাকেই। আসলে আমি ওই প্রশ্নটা করছিলাম যে যেটি আসলে নূর খান লিটন গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী তিনি বলছেন যে সবসময় মানে তখন থেকে গুম ছিল, গুম সবসময় ছিল, এটা আসলে সেটাই আমি জানতে চাচ্ছি। ওইটা সম্ভবত পুলিশের অ্যাক্টিভিটিস হবে, কারণ ওইটা তখন ডিজিএফআই বা এই ধরনের র্যাব এরা তো তখন তাদের তো জন্মই হয় নাই। আর ডিজিএফআই অ্যাকচুয়ালি লাইমলাইটে আসে 81 পরে, 81 পরে, এই জেনারেল এরশাদ পাওয়ারে আসার পরে যখন সে পলিটিক্যাল পার্টি তৈরি করবে তখন থেকে অ্যাকচুয়ালি ডিজিএফআই এর এই রাজনৈতিক অঙ্গনে পদচারণাটা শুরু হয়। এবং খালি তাই না, এখানে ইউনিভার্সিটিতে যত রকম দুর্বৃত্তায়ন, এই যখন আমানুল্লাহ আমানরা যখন ঢাকা ভার্সিটিতে ছিল, এই যে মাহমুদুর রহমান মান্না বা ওনারা যখন ভিপি ছিলেন, জিএস ছিলেন, ওই সময়কার যে ছাত্র রাজনীতি, ওই ছাত্র রাজনীতিতে কিন্তু এই আপনার ডিজিএফআই কিন্তু মানে ডিপলি ইনভলভড ইন ঢাকা ইউনিভার্সিটি। এবং তারা এটাকে এক ধরনের একটা কি বলবো আপনার সেন্সেশনাল ডিউটি মনে করতে এক সময়, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। এবং আমরা এখন বুঝি যে এটা কত বড় ভুল ছিল, এবং এই সংগঠনটাকে মানে ডিরেইল করার জন্য ওই কাজগুলি ছিল যথেষ্ট। আপনি বলছিলেন যে 11 সময় থেকে ডিজিএফ আসলে অন্য লেভেলে তাদের যে তৎপরতা, এবং তখন আপনি বলছিলেন যে তখন আওয়ামী লীগ বুঝলো যে তাদেরকে আসলে ব্যবহার করা যেতে পারে, তারা অনেক কিছু পারে, তাদেরকে হাতে রাখা। আপনার বক্তব্য থেকে একটু সামারি করছিলাম। তো ডিজিএফআই এত কিছু পারে কেন? মানে তারা যা চায় করে ফেলতে পারে কেন? কারণ তাদের আর কেউ পারে না, ডিজিএফআই পারে কেন? এটা পারার মেইন কারণ হলো যে ডিজিএফআই তো তারা তো পর্দার পেছনের ঘটনা গিয়ে বলতে পারে একবারে সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রের সর্বোচ্চ এক্সিকিউটিভকে, বাকি কারো তো অ্যাক্সেস থাকে না। কেন পুলিশ প্রধান যেতে পারেন সর্বোচ্চ ব্যক্তির কাছে? পুলিশ প্রধান তো আর অ্যাকচুয়ালি এই ধরনের বিষয়গুলি নিয়ে, আর পুলিশের তখন এই জন্যই আমি বলছি যে পুলিশের অ্যাকচুয়ালি ওই ক্যাপাবিলিটিটা তখন গ্রো করে নাই। পুলিশের ক্যাপাবিলিটিটা গ্রো করেছে আফটার 2009। এর পুলিশের যে সার্ভেলেন্স সিস্টেম, পুলিশের যে মানে কি বলে আপনার আধুনিকায়ন, যেটা তাদেরকে অস্ত্রশস্ত্র, তাদের ক্যাপাবিলিটি, এটা রেইজ করা হয়েছে 2009 থেকে 2024-এর মধ্যে। এর মধ্যে এটার মেইন কারণটা হচ্ছে যে ইনকেস, আমার ধারণা এটা, ইনকেস যে আর্মি যদি কোনো সময়, আর্মিতে সে গুড ফোর্স যেটা আমি বলি 90%, এই গুড ফোর্স কিন্তু ইজ অলওয়েজ ট্রাইজ টু বি অনেস্ট অ্যান্ড ট্রাইজ টু বি লিগাল। তারা আইনের ভিতরে থেকে তাদের নিজের কাজ এবং কোনো রকম পক্ষপাতিত্ব করতে চায় না তারা। এটা কিন্তু তাদের নর্মাল সাইকি, ইভেন টুডে আপনি যাই বলেন না, এখনো কিন্তু তাই, এই সাইকিটা কিন্তু এরকমই যে তারা এই অংশটা আমি বলবো মানে কিছু তো ডেফিনেট টপ সাইজ না, আমি বলবো যে ব্রিগেডিয়ার জেনারেল নিচে যারা, এদের ভিতরে হলো এই 90% ইনভলভ, যে এরা কোনো রকম মানে অসৎ কাজে তাদেরকে নিজেদেরকে জড়াতে চায় না। তারা এটাকে একটা সত্যিকার পেশা হিসেবে বেছে নিচ্ছে, এবং দায়িত্ব হিসেবে বেছে নেয়। কিন্তু বাকি যারা থাকে তাদের মানে অ্যাক্সেস তো যেহেতু গভর্নমেন্টের কাছে থাকে, সুতরাং তারা সেই বেনিফিটটা নিতে পারে, এবং তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে 80% বা 90% ভাগ্য নির্ধারিত হয়। সুতরাং এই জন্যই তারা পাওয়ারফুল। এবং এখন আপনি যদি হিসাব নেন, আমি কিছুদিন আগে আমি একটা কথা প্রসঙ্গে জেনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সার্ভিং মেজর জেনারেল আছে, এদের মধ্যে সম্ভবত 70% কামস ফ্রম ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড। দ্যাট মিনস হোয়াট, যে ওই যে 80% 90% থেকে আসছে মাত্র 30%, আর 10% থেকে আসছে 30%, 70%। এই হলো অবস্থা। এই জন্যই তাদের মানে ডিজিএফআইতে যারা যায় বা এই ধরনের গোয়েন্দাতে যারা যায়, তাদের সাকসেস রেট হলো 100% ধরা হয়। তাহলে কি এই 70%ই সমস্যাযুক্ত বা মানে নানাভাবে দুষ্ট চক্রের মধ্যে পড়ে? এবং আমি বলবো যে এই সংগঠনটাকে এভাবে নষ্ট করে দেওয়ার পিছনে অবশ্যই এই 70% ইজ ইনভলভ।
মানে তাহলে তারাই যদি নেতৃত্বে যান তাহলে তো একটা চিন্তার বিষয় থাকতেই পারে বটেই। একটু এই প্রসঙ্গেও আসি যে খুব গুজব ছড়ানো হলো যে কু হয়ে যাচ্ছে একটা 46 ব্রিগেডের 8টা এপিসি 16 মানে 8টা এপিসির মুভমেন্ট হচ্ছে, অনেক রকম ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, অনেক রকম সারা রাত ধরে একটা গুজবের ব্যাপার স্যাপার ঘটলো, কিন্তু পরে দেখা গেল আসলে এটা স্বাভাবিক বিষয় ছিল, সাধারণ ব্যাপার ছিল, এটা এরকম কোনো কুয়ের ব্যাপার ছিল না। একটু আপনার কাছ থেকে এই প্রসঙ্গে আপনি হয়তো কিছু বলতে চাচ্ছিলেন শুনি, আর সাথে সাথে এটাও প্রশ্ন করি যে এই যে আমরা শুনলাম জেনারেল হাকিমুজ্জামানের কাছ থেকে যে মোরাল আসলে মোরালে এফেক্ট হচ্ছে, মোরাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কুয়ের কোনো ব্যাপার স্যাপার কি বা এটার জন্ম নিতে পারে কিনা এরকম মোরাল এফেক্টেড অবস্থায় থাকা সেনাবাহিনীর মধ্যে, এটা কি খুব অস্বাভাবিক কিনা? প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী দ্বারা এই অবস্থায় এটা একটা আমি বলবো 95% ইম্পসিবল। কারণ সেনাবাহিনীর যে এখন এডুকেশন সিস্টেম, অফিসারদের যে এডুকেশন সিস্টেম, রাইট ফ্রম দি বিএমএ ডেজ আপ টু বিকামিং ম্যাচিউরড অফিসার, এই লেভেল পর্যন্ত যে শিক্ষার যে একটা তাদের যে পরিকল্পনা করে তাদেরকে তৈরি করা হয়, এর ভিতরে কিন্তু তারা এই কুর বা এরকম সামরিক আইন জারির কোনো লেসন তাদেরকে দেওয়া হয় না, বা তার সুযোগও তাদের নাই। কারণ তাদেরকে যা শেখানো হয় সেটা হলো একটা হলো আধুনিক সমর কৌশল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা ভাবনা সেটা। এবং আমরা কিন্তু আমি মনে করি, আমি এইটুকু বলতে পারি যে সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার হিসেবে সেনাবাহিনীর যে শিক্ষা ব্যবস্থা এটা খুবই আমি বলবো যে এটা কি মানে খুবই মডার্ন এবং খুবই প্রোগ্রেসিভ। মানে মডার্ন বা দারুণ রকমের শিক্ষা ব্যবস্থা হোক, কিন্তু কু তো সেনাবাহিনীতেই হয়, মানে এটা অনেক সেনাবাহিনীর কাছ থেকে ওই কু হলো এখন বাংলাদেশের কু ইজ ইন দ্য মিউজিয়াম। আমি মনে করি যে there is no scope of doing coup। তবে একটা জিনিস কি, যে সেনাবাহিনীর যে যারা সিনিয়র লেভেলে থাকে, বিশেষ করে দ্য টপ মোস্ট পজিশন, তারা কিন্তু এটা কিন্তু বলাই হয় দে আর সাবসার্ভিয়েন্ট টু দি পলিটিক্যাল লিডারশিপ। এই যে সাবসার্ভিয়েন্ট কথাটা কিন্তু বেসিক্যালি ইটস নট লাইক ইউ আর মাই সার্ভেন্ট। অনেক রাজনীতিবিদদের বলতে শুনি যে হি ইজ সার্ভেন্ট। ওয়েল, হি ইজ সার্ভেন্ট, বাট হি ইজ সার্ভেন্ট অফ দি পাবলিক, নট ইয়ার্স, নট দি পলিটিক্যাল পার্টিরা মনে করে এরা আমাদের চাকর, বাট অ্যাকচুয়ালি দ্য মিলিটারি অফিসার্স আর দি পাবলিক সার্ভেন্ট। They are for the country, they are for the state, they are for the institution, not for any individual. এই জিনিসটা যদি মনে রাখতো মিলিটারি লিডাররা, তাহলে আজকে আমরা এই অবস্থায় থাকতাম। এই অবস্থা এটা তো আর আসলে কেউ মনে রাখে না, সেটা তো একটা ব্যাপার, সেটা তো পরীক্ষিত, মানে নিশ্চিত ব্যাপার। কিন্তু আপনি বলছিলেন কু মিউজিয়ামে চলে গেছে, কুয়ের সম্ভাবনা নাই, কিন্তু 70% আপনি যেটি বলছিলেন যে তারা আসলে ডিজিএফআই এর ব্যাকগ্রাউন্ড থেকে মেজর জেনারেল প্রমোশন এসেছেন, যদি তাদের সমস্যাযুক্ত ব্যাকগ্রাউন্ড থাকে, নেতৃত্বে পর্যায়ে যদি এরকম অবস্থায় চলে যায়, তাহলে এটা এত মিউজিয়ামে যাওয়ার মতো অবস্থা কেন বা এত অসম্ভব কেন মনে হয়? এটা কারণটা হলো যারা এই কুটা মানে এক্সিকিউট করবে, দে আর নট ইন্টারেস্টেড টু ডু ইট। সো ইট ইজ, এবং এই কারণেই যে 5ই আগস্টের যে আর্মি হ্যাড টু গিভ দেয়ার মেসেজ দ্যাট উই আর নট গোয়িং টু ফায়ার। আমি শুধু আরেকটা জিনিস বলি, এইখানে যে এই যে বিমান টিমান নিয়ে যে সমস্ত আপনারা শুনে যে হেলিকপ্টারে বোমা গুলি করা হয়েছে, বিমান বাহিনীর হেলিকপ্টারকে কিন্তু ব্যবহার করতে পারে নাই। কারণ বিমান বাহিনী প্রধান স্পষ্ট বলে দিয়েছিল যে আমাদের হেলিকপ্টার এবং গুলি ইজ নট ফর আওয়ার পিপল, দেশের মানুষের জন্য না, এটা শত্রুকে মারার জন্য। আর আই ডোন্ট ফাইন্ড এনি এনিমি উইদিন মাই ওন পিপল। সো এই যে কথাটা, এটা কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু একেবারে উল্টিয়ে দিয়েছে। সুতরাং এই স্ট্যান্ড নেওয়ার পরে তখন বাকি সবাই সতর্ক হয়ে গেছে যে আসলে অ্যাকচুয়ালি তার এই উত্তরটাই কিন্তু সবার বিবেককে জাগিয়ে দিয়েছে। তা না হলে কিন্তু সেনাবাহিনী কিন্তু গুলি করা শুরু করছিল, কিন্তু প্রথম কয়েকদিন কিন্তু করেছে তারা, কিন্তু তারপরে কিন্তু একটা সময় এসে বলছে যে নো, উই আর নট গোইং টু ডু ইট।
এখন আসলে তাদেরও বিচারের আওতায় আনার বিষয়টি হচ্ছে এই মানবাধিকার, মানে মানবতা বিরোধী অপরাধ। এটা তো তাদেরকে যেটা না হচ্ছে, এটা তো পুরনো ইস্যু। তারা যে অতীতে যে কাজগুলি করে আসছে সেটা এখন এইখানে তার সাথে দেখছিলাম যে এই মানবতা বিরোধী, মানে জুলাই আগস্টের গুলি করা, বনশ্রী এলাকার গুলি করার, ওখানে তো দুই একজন থাকে। আমি তো আপনাকে আগেই বলেছি, দুই একজন কিন্তু ওই প্রোঅ্যাক্টিভ থাকে, মানে একটু বেশি বীরত্ব দেখানোর জন্য, বিকজ এটাতে ফায়দা বেশি। সুতরাং সে বেশি বীরত্ব দেখায় এবং সে ডাইরেক্টলি, আমাদের তো নির্দেশ আছে এই ধরনের ম্যাস যদি প্রোটেস্ট, আমরা যদি, আমাদেরকে একেবারে প্রেসক্রাইব ডিকটেশন আছে দ্যাট ইউ উইল শুট অ্যাট হিজ লেগ বাট হি মেড এ এইমড ফায়ার টু কিল সামবডি। এটা তো, তা তো অবশ্যই এটা একটা অপরাধ। সে যদি কাউকে তাক করে মেরে ফেলার জন্য গুলি করে থাকে, তাহলে তো হি ইজ অ্যাট ফল্ট, হি ইজ এ কিলার, হি নিডস টু বি ট্রাইড। কিন্তু যারা ক্রাউড ছত্রভঙ্গ করার জন্য তাদের যে কাজ, প্রথমে একটা ওয়ার্নিং দেওয়ার কথা, তারপরে ওয়ার্নিং করবে, ওয়ার্নিং শট হলো কোথায়, পায়ে শট করবে, নট টুয়ার্ডস দি, যেখানে এমন কোথাও করবে না যেখানে মানুষ মারা যায়। তো এইম করে মেরেছে। তাহলে কি তারা ব্যক্তিগতভাবে অতি উৎসাহিত হয়েছে, নাকি তাদের কমান্ডিং কোথাও থেকে কমান্ড এসেছে? একটা হলো কমান্ড এসেছে এবং সেই কমান্ডের তারা এক্সিকিউট করেছে। কিন্তু কোনো তাকে কমান্ড করবে কারা, কে কমান্ড করবে, তার তো যে আপনি যাদের কথা বলছেন, এটা তো অ্যাকচুয়ালি বিজিবির যে একজন অফিসার, সে একটা ব্যাটালিয়ন কমান্ডার। প্রথম কথা হচ্ছে ব্যাটালিয়ন কমান্ডার ডু নট ফায়ার। ব্যাটালিয়ন কমান্ডার্স ডোন্ট ফায়ার, দে আর নট ফর ফায়ারিং এট পিপল, দে গিভ ডাইরেকশন টু আদার্স টু ফায়ার। সে কেন ফায়ার করবে? এটাই তো তার সবচেয়ে বড় অপরাধ। তার তো হাতে অস্ত্র নেওয়ার কথা না। সে তো যাদেরকে দিয়ে কাজ করাবে তাদেরকে নির্দেশ দিবে, সে কেন মারতে যাবে? এটাই তো সবচেয়ে বড় অপরাধ। তার তো মারার কথা না। ব্যাটালিয়ন কমান্ডার তো ফায়ার করে না, ফায়ার করা উচিত না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তিগতভাবে আক্রমণ না হয়। কথা না, কিন্তু এখন এই করলে তো এই মামলা, এই জন্যই সেই এখন হি হ্যাজ টু ফেস দ্য কোর্ট। আচ্ছা, তাহলে আসলে ওই যে মানে সামনেও সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে সেটা একটা প্রশ্ন। কারণ এই যে তার করার কথা না, কিন্তু করে, ধরেন সেই অপারেশন ক্লিন হার্ট যৌথ বাহিনী দ্বারা পরিচালিত, বা ক্রস ফায়ারের ঘটনাগুলো যেগুলো তখনও করতো, সেনাবাহিনী ছিল, সবাইকে একই রকম স্ক্রিপ্টে গুলি করে করে মারা, সেই একটা ব্যাপার ছিল। আমি কয়েকটা ঘটনা একটু মেলাই। তারপরে ধরেন আপনি বলছিলেন শুট করবে পায়ে, এটা সুনির্দিষ্টভাবে বলা আছে। গোপালগঞ্জে যে ঘটনা, এনসিপির নেতারা গেলেন মার্চ টু গোপালগঞ্জ এই তৎপরতার মধ্য দিয়ে, সেখানেও সেনাবাহিনীকে দেখা গেল, সেখানেও গুলি করে আসলে মানুষ মারাই গেলেন গুলিতে সেনাবাহিনী, সেখানেও ব্যাপারগুলো, এই যে ঘটনাগুলো, বা এই যে 5ই আগস্টের আগে সেনাবাহিনী যেভাবে গুলি করে মানুষ মারলো সেই ঘটনা, তাহলে তো মানে এরকম কি বিচারের আওতায় সেনাবাহিনী আসতেই থাকবে বিষয়টা এরকম? ক্ষমতা পরিবর্তন হবে, সেনাবাহিনীর বিচার হবে না? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী 5ই আগস্টের আগে যে ঘটনাটা ঘটেছে, ওখানে আমরা একটা দৃশ্য দেখেছি যে গণভবনের সামনে সম্ভবত একটা একটা দল এরকম মাটিতে শুয়ে এইম করে ফায়ার করছিল। আমি জানি না ওই ফায়ারের ফলে কেউ নিহত হয়েছে কিনা, জানি না, এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। বাট আমি যতটুকু বুঝি যে গোপালগঞ্জের কথাটা কিন্তু, ব্যাপারটা কিন্তু পুরাই প্রভোকেটিভ। এটাতে যেমন মিলিটারি প্রথমে একটু লিনিয়েন্স ছিল এবং সেই সুযোগে তারা এই কাজগুলি করেছে, আর হচ্ছে যে এনসিপি তো তাদের এই যাত্রাটাই ছিল প্রভোকেটিভ। তারা মানে প্রয়োজনীয় প্রিপারেশন নিয়ে যায় নাই, বা তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো গ্যাপ ছিল এই আদেশ নির্দেশে, যার কারণে এই পরিস্থিতি হয়েছে। আর আচ্ছা, পলিটিক্যাল পার্টি যে আমাদের দেশে দেখেন আপনি, পলিটিক্যাল পার্টির যে আমাদের তো আশেপাশের দেশও আছে, সেখানেও তো ভায়োলেন্স আছে, পলিটিক্সে ভায়োলেন্স নাই তা না, কিন্তু এটা একটা এভরিডে ভায়োলেন্স না। কিন্তু আমাদের দেশের কিন্তু পুরো ব্যাপারটাই হয়েছে সবকিছুতেই একটা ভায়োলেন্সের একটা, মানে ভায়োলেন্স দেখাতেই হবে। এটা না হলে কি আর, মানে এটা তো আর প্রোগ্রাম হলো না, এটা তো আর পলিটিক্যাল প্রোগ্রাম হলো না। এই যে একটা মানসিকতা রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে, এটা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু ছড়িয়ে দিয়েছে যে এরকম সুপার অ্যাক্টিভ বা এই ধরনের কোনো এখানে যদি কোনো গন্ডগোল না হয় বা কোনো যদি অতিরিক্ত কিছু না করা হয়, রক্তাক্ত কিছু না হয়, তাহলে কিন্তু এটার প্রোগ্রাম হলো না, এটা নিয়ে কেউ শুনবে না। এটা হলো এটা যেমন একদিক, আর যাদের এটা শোনার কথা তারা কিন্তু সময় মতো শোনে না।
তারা কিন্তু নিজের থেকে খুঁজে বের করে না যে একটা মানুষ আন্দোলন করছে, আচ্ছা শুনি তার ব্যাপারটা কি, তার ভিতরে কি যৌক্তিক কিছু আছে কি আছে না। এই 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 মানসিকতাটা কিন্তু আমাদের যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে কিন্তু আপনি দেখেন গত এই 1 বছরে তারা কি কখনো চেষ্টা করেছে যে যারা দাবি দাওয়া করছে তাদের কথা শোনার জন্য কি কোনো অ্যারেঞ্জমেন্ট করেছে? করে নাই। মানে সেটি রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র যারা চালায় তাদের মানে অনেক বড় মাপের মানুষের কথা। কিন্তু সেনাবাহিনীর কথা আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, তাহলে কি মানে আমি এটা প্রশ্ন করছিলাম যে ধরেন গোপালগঞ্জের যে ঘটনা ঘটলো বা ধরেন গোপালগঞ্জের ঘটনাটাই যদি বলি, যে সেটিও কি আসলে মানবতা বিরোধী অপরাধে সামনে ট্রায়াল হতে পারে? আমার এটা ওইটা কিন্তু তখন ওইটা কিন্তু মানবতা অপরাধের আওতায় না। ওইটা একটা না, হত্যা তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওটা তো আপনার একটা আন্দোলনকে মানে তারা তো ভ্যান্ডালিজম করছিল, কারণ সে তারা কিন্তু প্রথমে এসে কিন্তু এবং বিনা কারণে কোনো উস্কানি ছিল না, কারণ 5 আগস্টের পরে বলছিলেন যে উস্কানি তো ছিল, শুরু থেকে উস্কানি ছিল যে যারা নাকি ওখানে একটা উদ্দেশ্য নিয়ে করছে তারা করছিল এবং তারা ধরা পড়েছে, তাদের অস্ত্রপাতি তাদের কাছে ছিল। আমার মনে হয় গোপালগঞ্জের ইস্যুটা ইজ টোটালি ডিফারেন্ট, ইট ইজ নট লাইক আদার। তাহলে আমি আসলে এই জন্যই প্রশ্নটা করছি, পরবর্তীতে এমন হবে না তো? আইনের যেমন একরকম উদ্দেশ্য যেটি দেখতে চাচ্ছে সেরকম উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মানে আইনজ্ঞরা একটু করি, কারণ যে আইনজ্ঞরা যেভাবে ব্যাখ্যা করছেন যে যেই কাঙ্ক্ষিত মানে উদ্দেশ্য সেটি বাস্তবায়নের জন্যই আইনটা পরিবর্তন করে ফেলা হলো, একদম যে চাকরিরত থাকতে পারবেন না, চাকরি থেকে তাকে সরিয়ে দিতে হবে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে। এরকম আইনের টুকটাক পরিবর্তন বা অপরিবর্তিত রেখেই একই রকম ভাবে পরবর্তীতে এদেরও বিচারের আওতায় আনা হবে, এমন কি হতে পারে না? যেহেতু এখন না, এটা সম্ভাবনা কম এই কারণে যে এই মামলাটা যখন হওয়ার পরে কিন্তু যদি এটা আইসিটি কোর্টে হয় তাহলে কিন্তু তখন কিন্তু যদি কোর্ট মামলাটা নেওয়ার পরে কিন্তু একটা প্রথমে কিন্তু তদন্ত হবে। এই যে মামলাটায় যে আজকে যে দুটো ঘটনার কারণে এত আলোচনা হচ্ছে চারিদিকে, এই মামলাটা কিন্তু হওয়ার পরে কিন্তু একটা মানে একটা অনেক বড় তদন্ত, অনেক দিন ধরে কিন্তু তদন্ত হয়েছে এবং এই সমস্ত অফিসারদের কিন্তু বারবার কিন্তু কোর্টে ডাকা হয়েছিল, আইসিটি কোর্টে ডাকা হয়েছিল এবং তাদের কাছ থেকে বক্তব্য শোনা হয়েছে, তাদের ইনভেস্টিগেশন অফিসাররা তাদের সাথে কথা বলেছে এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়েছে। তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। তার মানে আইসিটির মামলাটা কিন্তু অন্য সব মামলা থেকে কিন্তু একটু আলাদা। এইখানে সেই কোর্ট প্রথমে তদন্ত করে যদি দেখে যে এই মামলার সত্যতা আছে এবং যাদের ইনভলভমেন্ট আছে তাদের ব্যাপারে তারা প্রমাণ পেয়েছে, তখনই কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা তাদের বিরুদ্ধে মানে সত্যিকার অভিযোগ চার্জশিট দাখিল করা হয়। তার আগে কিন্তু না, কারণ চার্জশিট দাখিল না হলে কিন্তু তাকে ওই গ্রেপ্তারি পরোয়ানাও হবে না এবং তাকে আনাও হবে না কোর্টে। তো গোপালগঞ্জের যে ব্যাপারটা সেটা তো আসে একটা চার্জশিট হবে, যখন চার্জশিট তো যে কোনো মামলাতেই যখন অভিযোগ একটা প্রাইমারি ভাবে কনভিন্সড হয় যে অভিযোগের সত্যতা আছে তখনই তো চার্জশিটটা হয়, তাছাড়া তো আসলে প্রাইমারি কনভিন্সের ব্যাপারটা শুধু এটা হলো কি, এটা অনেকে বলে যে শুধুমাত্র মানে সাধারণ দৃষ্টি থেকে না, এটা কিন্তু একটা অনুসন্ধান করা হয়েছে, অনুসন্ধানের প্রেক্ষিতে কিন্তু এটা আসে। এই ঘটনাটা সব মামলাতেই তো অনুসন্ধান করা হয় না, অনুসন্ধান না করে চার্জশিট হয়। হওয়ার পরে যদি প্রমাণিত হয় যে সেখানে এক্সেসিভ ফোর্স করা হয়েছে বা এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তখন তাকে তার আইনের আওতায় আসবেই। কিন্তু আমি মনে করি না যে এই কারণে সেনাবাহিনীর অন্য দায়িত্ব। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু আসলে এই ধরনের ইন্টারনাল এই সমস্ত মব কন্ট্রোলের দায়িত্ব সেনাবাহিনীর না। সেনাবাহিনী ইজ নট ট্রেন্ড ফর দ্যাট। সেনাবাহিনী ইজ ট্রেন্ড ফর ফাইটিং ওয়ার এগেনস্ট দ্য মিলিটারি, এগেনস্ট দ্য ফরেন এনিমি। আমাদেরকে কেন এখানে ব্যবহার করা হয় বা সেনাবাহিনীকে কেন ব্যবহার করতে হয়, আর সেনাবাহিনী বা কেন এটা মেনে নেয়? সেনাবাহিনী তো মানাই উচিত না। সেটা তো আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে যদি এই কাজটা করতে, সেনাবাহিনীর যে অরিজিনাল কাজ সেটা কে করবে? সেটা তো আর পুলিশ করতে পারবে না, সেটা তো সাধারণ মানুষ করতে পারবে না, সেটা তো আনসার করতে পারবে না। ওটা তো আর্মি কি করতে হবে? তাহলে আর্মি আসলে তার কোন কাজে সে ফোকাস করবে সেটা তাকে বলতে হবে আগে। এই বলাটার যে সাহস, সেনাবাহিনী তো আমি মনে করি সব প্রণোদিত হয়ে গেছে, এটা উচিতই হয় নাই যাওয়া। তাহলে বলা উচিত ছিল, উই আর নট হিয়ার ফর দিস রিজন, সরি উই ক্যানট ডু দিস জব। এটা বলারও একটা পাওয়ার দিয়ে তাদেরকে তো রাস্তায় মানে মাঠে নামানো আছে, which is not right.
অ্যাবসলিউটলি নট রাইট। আমি এটা মোটেই সমর্থন করি না। আমার কথা হচ্ছে যে পুলিশ, বাংলাদেশ পুলিশ আছে না, পুলিশের যদি 1 লাখ লোক দিয়ে যদি না হয়, তা আরো 50,000 নিক। তারা নেয় নাই কেন? তারা 1 বছরের কোনো রিক্রুটমেন্ট করে নাই কেন? কারণ আপনি জানেন এই রিক্রুটমেন্ট সব এনাদেরকে করতে দেয় নাই, কারণ এটার মধ্যে অনেক ব্যবসা আছে। সেই জন্য রাজনৈতিক দলরা চায় না যে ভাই পুলিশ এখন নিয়োগ হোক। এগুলো নিয়োগ টিয়োগ তো অনেক ব্যবসা বাণিজ্যের ব্যাপার, সেগুলি এখন কেন নিয়োগ হবে? তাহলে তো হয়তো ব্যবসা পাবে না, তারা অন্য কেউ নিয়ে যাবে। এটাই হলো আসল কথা। মানে ব্যবসাটা ও না করে আমি করি, আমি না করে সে করুক, এই একটা ব্যবস্থায় রয়ে গেল। একটু এখানেও আসি যে 25শে ফেব্রুয়ারি এবছরই সেনা প্রধান বলেছিলেন যে পুলিশের কথা আপনি বলছিলেন, তাই প্রসঙ্গটা আনছি যে পুলিশ কাজ করছে না কারণ তাদের অনেক সদস্য জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষীদের বিচারের আওতায়, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে যদি মনে করেন দেশে আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, আপনারা সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি কোট করলাম সেনাপ্রধানকে 25শে ফেব্রুয়ারির বক্তব্য। এখন আমি আন্ডারমাইন্ড করা হলো এই প্রক্রিয়ার মাধ্যমে? না, আন্ডারমাইন করা হয়নি। এটা সেনাবাহিনী কমপ্লিটলি একটা মিসকোট করেছেন। I do not agree with his this part. সেনাবাহিনীতে যখন 25শে ফেব্রুয়ারি যখন হলো, উনি যখন এই কথাটা বললেন, 25শে ফেব্রুয়ারি মানে কি, তখন অলরেডি কিন্তু 6 মাস পার হয়ে গেছে। বাংলাদেশের সরকার তারা যদি মনে করে যে তাদের পুলিশ বাহিনীতে অনেক অপরাধী আছে এবং অনেকে পলাতক আছে, তাদের জন্য সময় হলো সেই 90 দিন। এরপরে কিন্তু তারা রিক্রুটিং করে সরাসরি তারা নতুন লোক নিয়োগ দিতে পারত। তা না হলেও বাংলাদেশে 10 লক্ষ আনসার আছে এবং এই আনসাররা কিন্তু ভেরি ওয়েল আর্ন। এদের ব্যাটালিয়ন আছে সম্ভবত 30 বা 35টা ব্যাটালিয়ন আছে, এবং এই সমস্ত আনসার ব্যাটালিয়নকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনী এবং হিলট্র্যাক্সে আমরা অনেক অপারেশন করেছি এবং তারা যথেষ্ট যোগ্য এই সমস্ত কাজের জন্য। এবং তাদেরকে দরকার হলে একটা ক্র্যাশ প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা পুলিশের যত ট্রেনিং সেন্টার আছে সেই সমস্ত ট্রেনিং সেন্টারে তাদেরকে ট্রেনিং দিয়ে তারা পুলিশে আত্মীকরণ করতে পারত। তাহলে একটু সংক্ষিপ্ত করে বিষয়টাকে, তাহলে কি আপনি মনে করেন যে এটি সরকারের ভুল সিদ্ধান্ত, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া এবং সেনাবাহিনীর মেনে নেওয়া? এটি আমি এটাকে অবশ্যই ভুল সিদ্ধান্ত মনে করি। সেনাবাহিনীর এই দায়িত্ব এখন কি হয়েছে জানেন, সেনাবাহিনী না করছে এই কাজ, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করছে না কোনো, তারা শুধু তাকেই দেখতেছে। এবং আমি দেখলাম কিছু ভিডিওতে মানুষজন মারামারি করতেছে, সে জাস্ট পিকআপের ভেতর বসে থেকে দেখতেছে, মজা দেখতেছে। এটা তো দিস ইজ নট পুলিশ। তো এইভাবে একটা আরেকটা জিনিস আমি আপনাকে বলি, রাষ্ট্র যখন দেখে যে এইরকম অনাচার মানুষের ভিতর চলছে, রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব আছে সব লেভেলের মানুষকে এডুকেট করা, হাউ নট টু বি ভায়োলেন্ট হইলে কি কি অসুবিধা হয়। আপনি আমাকে বলেন, বাংলাদেশে তো প্রায় 20-25টা টিভি চ্যানেল আছে, কোন চ্যানেলে আপনার রাষ্ট্র এই ধরনের কোনো প্রোগ্রাম নিয়ে আছে? বা প্রত্যেক দেশেরই প্রাইভেট চ্যানেলেও কিন্তু রাষ্ট্রের মেসেজ কিন্তু কনভে করা হয়। আপনি আমাকে বলেন, রাষ্ট্র কি কোনো মেসেজ গত 1 বছরে দিয়েছে মানুষকে সহনশীল হওয়ার জন্য, ধৈর্য ধরার জন্য, বা তাতে দাবি দেওয়া কিভাবে করবে? ওই একদিনে একটা প্রেস, এটা তো নানান রকম বিবৃতি দিয়ে বলা হয়েছে বিভিন্ন সময়, কাজ হয় না। বিবৃতি কাজ, তার মানে বিবৃতি যদি কাজ না হয় তাহলে তাকে তো চিন্তা করতে হবে যে কি করলে কাজটা হয়। জি, তারা যে চিন্তাটা করেছিল সেটি খুব ইফেক্টিভ না এবং সেটি অযৌক্তিক বা অনুচিত হয়েছে বলে আপনি মনে করছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া। আমি আর একটা একটু ছোট করে দুটো বিষয় একটু শুনে নিই। এই যে নুরুল হক নূরের উপরে, তখনও আমরা দেখলাম সেনাবাহিনীর সদস্যকে তাকে বেদম প্রহার করতে, তারপরে একটা তদন্ত কমিটিও গঠন হলো, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, সেটিরও রিপোর্টটি একরকম লাপাত্তাই, তা সেটাও দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না কি হচ্ছে সেখানে। সেনাবাহিনী তখন একটা বিবৃতি দিয়েছিল আইএসপিআর, তখনও সেই ঘটনাটা কেন ঘটেছে তার পক্ষে জাস্টিফিকেশন সেনাবাহিনী দিয়েছে। এটিও কি ব্যবস্থা নেবার মতো একটা বিষয় না, নূরকে যেভাবে পেটানো হলো? এখানে আমি প্রথম কথা আসি, সেনাবাহিনীর যদি কোনো পলিটিক্যাল উইল থাকে বা পলিটিক্যাল ডিজায়ার যে কোন পার্টি আসুক না আসুক, কে আসলে ভালো হয়, কেমন, দ্য মোমেন্ট সেনাবাহিনীর নেতৃত্বের মধ্যে মগজে এই জিনিসটা ঢুকে যায়, ফ্রম দেন অনওয়ার্ডস সে মরালি he does not deserve to be on that stage, on that particular post. Military leaders are not to
এক্সপোজ দেয়ার পলিটিক্যাল ডিজায়ার, যদি থাকেও কিছু মনে মনে লুকিয়ে রাখার কথা। কিন্তু সেনাবাহিনীর দেখবেন আজকাল বিভিন্ন রকম বক্তব্য এবং বিভিন্ন রকম অ্যাকশনস এটা কিন্তু খুব রিফ্লেক্ট করে যে তারা কি চায়, তাদের মনের কি খায়েশ, এটা কিন্তু বোঝা যায়। তাদের কি মনের খায়েশ বের হলো নূরকে পেটানোর মধ্যে দিয়ে? বিভিন্ন রকম মনের খায়েশ আছে। যেমন আপনি দেখলেন তো কিছুদিন আগে আপনার ওই যে এনসিপির দুইজন নেতা তারা বলল যে এরকম তাদেরকে ডেকে, এটা নিয়ে তো অনেকদিন হইচই হলো যে আওয়ামী লীগকে তোমরা ইনক্লুসিভ ইলেকশন করো। তো এই ইনক্লুসিভ ইলেকশন, আমার পয়েন্টটা হচ্ছে যে সেনাবাহিনী একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এবং তার যে কোনো কথা ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট। তো যদি আমি জানি যে এই কথাটা বললে পিপল আর লাইকলি টু মিসরিড মি, হোয়াই শুড আই টক? আই কিপ মাম। আমি কেন একটা ইন্ডিভিজুয়ালকে, রাজনৈতিক নেতাকে ডেকে আমি তার সাথে গল্প, আই হ্যাভ নো বিজনেস উইথ হিম। মাই বিজনেস উইথ দি গভর্নমেন্ট, নট উইথ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সেনাবাহিনীকে এই পলিটিক্যাল পার্টির সাথে আলাপ আলোচনা, দেখা সাক্ষাৎ, এইটা বাদ দিতে হবে। এটা যদি বাদ না দিতে পারে তাহলে এটা সবসময় এর গায়ে কিন্তু সবসময় আপনি না চাইলেও দেখবেন যে গায়ে একটা নোংরা লেগে যাবে। কিন্তু ধরেন এই যে নূরকে পেটানোর ঘটনায় এখানে কি পলিটিক্যাল উদ্দেশ্য ছিল, মানে কিভাবে এটা আসলে? এখানে তো আমার কথা হলো যে নূরকে পলিটিক্যাল, আমরা তো দর্শক হিসাবে যা দেখি সেটা হচ্ছে যে সে রাস্তার ওই পাশে দাঁড়ায় কথা বলছিল, হঠাৎ করে দেখা যায় যে মানে কিছু মিলিটারি যারা পেট্রোল করছিল তারা এসে লাঠিসোঁটা দিয়ে মারপিট শুরু করে দিল। এবং আজকাল ব্যাপারটা হয়েছে কি, যখন মারপিট শুরু হয় তখন আসলে তো কেউ কাউকে আইডেন্টিফাই করতে পারে না। দেখা যায় মাথার মধ্যে হেলমেট, একটা নতুন টেকনিক বের হয়েছে, মাথায় হেলমেট দিয়ে আপনি তো কারো পরিচয় পাবেন না, বাস সে গিয়ে মারপিট শুরু করে দিল, কে কোত্থেকে আসলো তারপর আর কোনো হাওয়া মাঝখান থেকে। তো পুরো ব্যাপারটাই কিন্তু এটাও একটা প্রভোকেশন। নূর যেরকম প্রভোকেট করেছে, সে বলতেছে আমি তো রাস্তার ওই পারে ছিলাম, আমি তো জাতীয় পার্টির ওইদিকে যাই নাই, তাহলে আমাদেরকে কেন এরকম করে মারলো? এখন জাতীয় পার্টি বলছে যে তারা ওখানে মিটিং করছে। জাতীয় পার্টির আসলে মিটিং করার মতো সাহস পাওয়ার কথা না। জাতীয় পার্টি যা করেছে সেই সাহস যারা দিয়েছে তারাই এটার মধ্যে ইনভলভ ছিল। এখন এই জন্যই বলি, যখন আপনি মিলিটারির একটা ডিজায়ার হয়ে দাঁড়ায় যে ঠিক আছে আমি তো অমুককে পারছি না, তো আরেকজন এ কে পারছি না, তো বি কে লাগাই, দেখি তাকে দিয়ে এর কাজটা করানো যায় কিনা, এই ধরনের যখন ডিজাইন মাথার মধ্যে খেলতে থাকে তখনই এই ধরনের অহেতুক সাহস পাবার কথা না কেন, মানে জাতীয় পার্টির সাহস পাবার কথা না কেন? মানে যেহেতু 5ই আগস্টের পরে আমরা জানছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত নাকি হবে, এরকম আশা নাকি হলো, তো তারা এখন তারা একটা ভ্যালিড রাজনৈতিক দল, তারা কেন তাদের সমাবেশ? ভ্যালিড রাজনৈতিক, তারা যে অপকর্মটা করেছে তারা তো এই মানে একনায়কতন্ত্র মানে করেছে, কিন্তু তারা তো এখন আইনগতভাবে তারা বৈধ দল, তারা একটা বৈধ দল। না, এটা হলো স্বৈরাচারের সহযোগী। স্বৈরাচার যদি ইনু এবং রাশেদ খান মেননকে যদি জেলে নেওয়া হয় তাহলে জাতীয় পার্টির লিডারশিপ তারা তো সবই খেয়েছে। যে পার্টির লিডার ভারত থেকে ফেরত এসে বলে যে আমি ভারতের অনুমতি ছাড়া কিছু, ও বরং ভারতে যে রাজনীতি করা হচ্ছে, ও তো বাংলাদেশের রাজনীতি করাই উচিত না। সে তো বাংলাদেশের রাজনীতি করার অধিকার। সমালোচনাটা টিভি স্ক্রিনে আপনি করতেই পারেন বা আমিও করতেই পারি, খুব জোর গলায় করতে পারি, কিন্তু মানে আমি যদি বলি আইনের শাসনের কথা, তাহলে রাস্তায় তারা কেন সভা সমাবেশ করতে পারবে না? তাদের তো কোনো মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা না আইনগত কোনো নিষেধাজ্ঞা আছে? রাজনৈতিক সমাবেশ করতে, সে তো সমাবেশ করার জন্য তো তাকে কেউ বাধা দেয় নাই। সাকি সমাবেশ করার জন্য কেউ বাধা দিয়েছে? নূর তো তারা প্রতিবাদ জানিয়েছে, তারা তো বাধা দেয় নাই। তারা তো প্রতিবাদ, তারা তো বলে না যে তোরা বাইরে হয়ে যা। তারা মানে আপনি বলছেন সাহস পায় কোথা থেকে? মানে সাহসটা পাবে না কেন? তারা পাবে না বিকজ তারা তো সহযোগী, তারা স্বৈরাচারের সহযোগী, সেই জন্য তাদের পাওয়া উচিত না। এবং এই যে কিন্তু এই 70% সেনা কর্মকর্তা যারা মেজর জেনারেল হিসেবে আছেন তারা তো সুন্দরভাবে চাকরি বাকরি করছেন, তারা তো সাহসের সাথেই আছেন নাকি ভয়ে ভয়ে?
না, তারা তো ছিলেন ওই সময় ডিজিএফআই এর, আপনি বলছিলেন সেখান থেকে প্রমোশন পেয়ে আসছেন। না, এটা ব্যাপারটা হলো কি যে তারা ডিজিএফআই চাকরি করেছে, বাট ডিজিএফআই থেকে যদি তারা ওই অপরাধের মধ্যে না থেকে থাকে, তাহলে তো তারা তাদের তো চাকরি করতে কোনো অসুবিধা নাই। যারা যদি অপরাধে জড়িত হয়ে থাকে তাহলে তো সে সময় মতো তার ডাক পড়বে। এটা তারাই জানে তারা কতটুকু করেছে না করেছে, এবং যারা মামলা মোকদ্দমা করবে কিন্তু আবার যে অপরাধ প্রমাণিত হবার আগ পর্যন্ত নিরপরাধী সেই হিসাবেই বলছিলাম যে যদি জাতীয় পার্টির অপরাধ হয়, অভিযুক্ত হয়, পানিশমেন্ট হয়, তারপর না হবে, এখন কেন সাহস পাবে না? যাই হোক, সেটি আবার একটা রাজনৈতিক আলোচনা। আমি একটা শেষ প্রশ্নে আসি, আমার আসলে সময় অনেকক্ষণ পার হয়ে গেছে, তারপরে কথা বলতে বলতে বলেই যাচ্ছি যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি একদম যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখনই 7.62 রাইফেল সেটি সিভিলিয়ানদের হাতে গেল, এই নিয়ে কথা বলার পর তার একদম তাকে সরিয়েই দেওয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে। তিনি আবার সম্প্রতি সেনা কর্মকর্তাদেরই এক আয়োজনে বলছেন যে 5ই আগস্ট সিভিলিয়ান প্রফেশনাল স্নাইপার তারা কপালের মাঝ বরাবর আর কি লক্ষ্য করে গুলি করেছে, এবং 4ই আগস্ট তিনি যখন একটা ফোন কল পেয়েছেন সেখানে তাকে বলা হয়েছে যে আপনি বের হবেন না বা ওদিকে যাবেন না, কারণ আপনি টার্গেটেড হবেন, আপনি টার্গেটেড। তিনি জিজ্ঞাসা করেছেন কেন বা কে আসলে সেখানে, তিনি উত্তর পান নাই। তিনি বুঝেছেন যেটি ইন্টেলিজেন্সের ভেতর থেকে কেউ তাকে বলেছে। এই যে কারা এই সিভিলিয়ান স্নাইপার হাতে বা প্রফেশনাল, তারা এটা কি বের করার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করলো না? মানে উচিত ছিল? বাংলাদেশে তো কোনো ঘটনার কেউ বের করতে চায় না, কারণ বের করলে তো কিছু করতে সাপ বের হয়ে যাবে, এই জন্য কেউ কিছু বের করতে চায় না। আর তাছাড়া আমি আপনাকে বলি, সাখাওয়াত স্যার উনি অনেক আগে আর্মি থেকে চলে আসছে। পুলিশের ভিতরে যে ট্রান্সফরমেশনটা হয়েছে, হ্যাঁ, বিশেষ অ্যান্ড ওয়েপনাইজিং পুলিশ, যেটা এটা উনি এইটার সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। পুলিশ হ্যাজ ইভেন এ মাচ মোর লেথাল ওয়েপন দ্যান মিলিটারি। পুলিশের যে বিভিন্ন রকম ইউনিট তারা করেছে, সিটিটিভি করেছে, সোয়াট টিম করেছে, তাদের হাতে যে অস্ত্র আছে ওগুলি সামরিক বাহিনীর কাছেও নাই। তো সুতরাং ওনার এগুলির সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। ওই যে পুলিশ যে সমস্ত অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্র তারা বহু আগে থেকে ব্যবহার করছে, এবং স্যার ভুলে গেছে সম্ভবত যে পুলিশের হাতে লিথাল ওয়েপন আছে। 7.62 ওয়েপন ইজ এ লিথাল ওয়েপন। হ্যাঁ, কিন্তু সেটা তো আছে, সেটি তো তিনি বলছেন যে পুলিশের হাতে এটা ছিল, পুলিশের বাইরে সিভিলিয়ানদের হাতেও ছিল না, সিভিলিয়ানদের কাছে না। পুলিশের যে ডিউটি করে, দেখবেন একটা মিলিটারি কখনো কিন্তু ইউনিফর্ম ছাড়া সে ডিউটিতে থাকবে না। হি হ্যাজ টু ওয়্যার হিজ ইউনিফর্ম ছাড়া সে ডিউটিতে যেতে পারবে না। পুলিশের ভিতরে কিন্তু আবার এই বাধ্যবাধকতা নাই। পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে, ওই জ্যাকেট খুলে ফেললে কিন্তু সে পুলিশ না নোবডি নোজ। তো এদের ভিতরে পুলিশের হাতে কিন্তু স্নাইপার দেওয়া আছে, বিডিআর এর কাছে স্নাইপার দেওয়া আছে। এই স্নাইপার তারা কিনেছে তারা লং রেঞ্জ থেকে টার্গেট নিউট্রালাইজ করার জন্য। সুতরাং আমি বলবো যে এই সিভিলিয়ানদের হাতে এই সমস্ত স্নাইপার আসার প্রশ্নই আসে না। কিন্তু তারপরেই তো মানে আমরা আসিফ মাহমুদ, যিনি বর্তমান উপদেষ্টা, তিনিও বলেছিলেন যে তাদেরও সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল, তাদের হাতেই বা কোত্থেকে আসতো, মানে সেটাই বা সশস্ত্র বিপ্লব, সেটা আমার মনে হয় আসিফ মাহমুদকে জানলেই ভালো হবে যে আপনি সশস্ত্র বিপ্লব করতে চাইছিলেন, আপনার অস্ত্রাগার কই, আপনার অস্ত্রের যোগান দিচ্ছে কে, এটা তাকে জিজ্ঞেস করলে বেটার হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ দি অ্যানসার অফ হোয়াট। এই জন্য আসলে অনেকগুলো প্রশ্ন একসাথে, এটার সাথে ওটা মিলে অনেকগুলো প্রশ্ন দাঁড়ায় যে কেন সেই তদন্তটা হলো না, কেন তাকে সেখান থেকে সরিয়েই দেওয়া হলো প্রশ্নটা ওঠানোর পর আবার এদিক থেকে সশস্ত্র বিপ্লবের এই অস্ত্রেরও না, উনাকে সরানো হয়েছে কিন্তু এটার কারণে না, উনাকে সরানো হয়েছিল যে আওয়ামী লীগকে তাদের ভুল ত্রুটি ফিরে আসার জন্য আপনারা বরং ওটা নিয়ে চিন্তা করেন এবং কত তাড়াতাড়ি ফিরে আসতে পারেন সেই চেষ্টা করেন, এইটা বলার পরে উনি আওয়ামী লীগকে ফিরে আনতে চাইছিল, এটাই হলো আসল কারণ। জি, অনেক ধন্যবাদ। একটা আর তারপরেও শেষ বক্তব্য যদি বলে দেন যে সামনে নির্বাচন, এই মোরাল এফেক্টেড সেনাবাহিনী তারা আসলে সেখানে কেমন ভূমিকা পালন? আমি এটার কোনো প্রভাব দেখি না এই মামলার সাথে, ওই নির্বাচনের দায়িত্ব পালনে কোনো প্রভাব দেখি না। নির্বাচনে কিভাবে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ গত 2014, 2018, 2024 নির্বাচনের জন্য যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে যদি সেনাবাহিনী ব্যবহার হয় তাতে তো কোনো প্রভাবই নাই, কারণ সেনাবাহিনী তো ওই ভোট লুট হবে আর অন্যদিকে থেকে তাকায় থেকে চলে যাবে। আমার মনে হয় না সেনাবাহিনী এবার এই ধরনের কোনো দায়িত্ব পালন করবে। আর আসলে ভোট আমাদের দেশে
ভোট ব্যাপারটাকে এমনভাবে নেওয়া উচিত, আসলে এগুলি দিস নিডস লটস অফ, এগুলি সব আমাদের শুধুমাত্র সেনাবাহিনী টেনাবাহিনী না, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু মন মানসিকতার পরিবর্তন দরকার। তারা কিন্তু আমার মনে হয় না তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে চায়। তাই হতো তাহলে যুগের পর যুগ একজন মানুষ একটা পার্টির প্রধান থেকে যায়, সেখানে কোনো পরিবর্তনই হয় না, এই জিনিসটা হতো না। জি, এই গোড়ায় গলতটা তো রয়েই যাচ্ছে, আছে হয়তো। এই গলত থেকে তো আপনি অন্য কোনো গলত দূর করতে পারবেন না। প্রথম কথা আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বলবো আপনি খেয়াল করে দেখেন, সংস্কার কমিশনে 6 মাস লাগলো কিন্তু এই কোনো একটা জিনিস ইয়ে করতে। এর মূল কারণ কি জানেন? অবিশ্বাস। কিন্তু রাজনীতিবিদরা কোনোদিন আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করে নেই, ভাই আমাকে কেন অবিশ্বাস করে মানুষ, আমার কি সমস্যা? এই প্রশ্নটা যদি করতো নিজেকে, তাহলে কিন্তু সে উত্তরটা পেয়ে যেত। তাকে কেন অবিশ্বাস করে? বিকজ সে তার ওয়াদা কখনো কোথাও রাখে না, এই জন্যই তাকে অবিশ্বাস করে। তারা নিজেরাও নিজেদেরকে কোনোভাবেই বিশ্বাস করে না, অন্যকে দিয়ে নির্বাচন করাতে হয়, নিজে থাকলে গরমিল করবে ইত্যাদি রকম ব্যাপার স্যাপার হয়ে যায়। তো আমাদের রাজনীতিকদের বিশ্বাস করা আসলে জনগণ কেন, তারা নিজেদের। ধন্যবাদ, আজকের মতো শেষ করি।